বলো, সবাই কেমন আছো? নতুন কাদের দেখছি? নতুন দেখছি কাজরি আছে, নতুন আবার জয়েন করেছে। কাজরি পড়তো আগে। কাজরি ঠিকঠাক সব? হ্যাঁ স্যার, ঠিকঠাক। মধুরিমা আগে পড়তো না আমার কাছে বোধহয়। মধুরিমা, না না, আমি আগে পড়তাম না। তুমি কোথায় পড়তে আগে? কোথাওই পড়তাম না, নিজেই করতাম। বেশ, তুমি কি রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমি রবীন্দ্র ভারতী স্টুডেন্ট। বেশ। আর বাকিদের তোমরা সবাই চেনো, জানো, নিজেদের মধ্যে অনেকেই আছো। আর আমার একজন পরিচিত আছে, আমার ব্যাচমেট, আমার সিনিয়র, রুমিদি। রুমিদি যাদবপুর থেকে এমফিল করেছে, বর্ধমানের স্টুডেন্ট। বাকি তোমরা সবাই সবাইকে চেনো। বাকি অনিশা রবীন্দ্রভারতী, অনিশা দত্ত। অরুন্ধতিকেও তোমরা চেনো, যাদবপুরের পাস আউট, এখন কল্যাণীতে পিএইচডি করছে। অনিশা এখন নেট সেট হয়েছে, নেটও হয়েছে না অনিশা? না, নেটটা হয়নি বোধহয়, সেট হয়েছে। হ্যাঁ, সেট হয়েছে, নেট হয়নি। হ্যাঁ, তো ভালো। আর ও এখন আমার কাছেই পড়ায়, আমার এখানে। অনিশা ওই ইউজির ব্যাচগুলো পড়ায়। তো ওরও একটা এক্সপিরিয়েন্স আছে মোটামুটি। তোমাদের সবার সাথে আমি একটু ফ্যামিলিয়ার করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আহ, কাদের সাথে আছো এটা জানতে পারলে একটুখানি নিজেদের মধ্যে একটা পজিটিভ কম্পিটিশন থাকতে পারে, কোঅপারেশনটাও থাকতে পারে, কাজে আসবে এটা। তো অনিশা এখানে আমাদের গত 1 বছর পার হয়ে গেল, বোধহয় 1-2 বছর হতে চললো, সে আমার কাছে ইউজির স্টুডেন্ট গুলো পড়ায়। অরুন্ধতী তো যাদব ইয়েতে, কল্যাণীতে পিএইচডি করছে এখন। ওর বোধহয় 2 বছর হতে চললো। আশিস মন্ডল বোধহয়। তুমি কি এবার এসএসসি পেলে আশিস? আমার তো এসএসসির ব্যাচে ছিলে তুমি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এসএসসি হয়েছে। আচ্ছা, তো তুমি চাকরি পেলে না এবার? না স্যার, আমার তো হলো না, আমাকে ওয়েটিং এ দিয়ে দিয়েছে। ও, ওয়েটিং এ, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নিও না। তো আমাকে স্যার, আশিস, হ্যাঁ। আশিসের সাথে তোমরা, আশিস এর বাইরে অন্য কিছু করছো তুমি? হ্যাঁ স্যার, আমি একটা প্রাইভেট স্কুলে আছি। বেশ। আর এমনিতে স্যার আমার নেট সেটটা হয়ে গেছে, হুম আপনাকে তো স্যার বলেছিলাম। আর ভাবছি স্যার পিএইচডি টা করে মানে এবার এন্ট্রান্স নেবো ভাবছি, যেহেতু হুম, এক সেই বছর। পিএইচডি করো, ওগুলো নিয়ে আমরা পরে চর্চা করব। ঠিক হ্যাঁ আছে, স্যার। ভালো। হ্যাঁ তোমারও একটা মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ ভালো। দীপিকাকে তো তোমরা শুরু থেকেই দেখছো, দীপিকা শুরু থেকেই পড়ছে। ভিডিওটা আজ অন করব না, ভিডিওটা আগামীকাল থেকে অন করব, কারণ সেট আপটা গন্ডগোল হয়ে আছে, আমি ঠিকই করতে পারছি না। ঠিক আছে, ভিডিওটা আগামীকাল থেকে অন করব যখন ক্লাস শুরু হবে একদম প্রপার। আজ বেশ কিছু আমরা ডিসিপ্লিন, নিয়ম কানুন সমস্ত কিছু বুঝে নেব, এবং আমাদের কি পড়তে হবে, কি করতে হবে, কি করতে চলেছি, পুরো গাইডলাইন গুলো আজকে আমরা জেনে নেব। তো দীপিকাকে তোমরা চেনো, দীপিকা নেট সেট কোয়ালিফাই করেছে। ওই প্রথম বোধহয় না সেকেন্ড ক্যান্ডিডেট ছিল যে নেট কোয়ালিফাই করেছে আমার ব্যাচের। তো জেএনইউতে পিএইচডি করছে, এবং ও নিজেও একটা সময় পড়াতো অনলাইনে। ওরও এক্সপিরিয়েন্স আছে, লকডাউনের সময় বাড়িতে বসে নিজেও পড়তো এবং পড়াতো, এগুলোও করতো, তো একটা এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, ঝিলিক ঝিলিক তো আহ, আহ, এদেরই ব্যাচমেট, ঠিক আছে, অনিশা, আহ, কাজরি এদেরই ব্যাচমেট, তোমরা অনেকেই চেনো। ঝিলিক হচ্ছে ল কলেজে পড়াতো, প্রায় 1 বছরের কাছাকাছি বোধহয় পড়িয়েছে। 1 বছর সম্পূর্ণ হয়নি বোধহয়, তো একটা এক্সপিরিয়েন্স আছে। প্লাস হচ্ছে এখানে আমার কাছে পড়েই নেট সেট কোয়ালিফাই, নেটটা হয়নি, পিএইচডির জন্য কোয়ালিফাই করেছে, কিন্তু সেটটা হয়েছে। তো ভালো, ওর একটা এক্সপিরিয়েন্স আছে। কাজরি কাজরি তো তোমাদেরই ব্যাচমেট অনেকেরই তো। ও জেনারেল পেপারটা আমার কাছে পড়তো, ওরও নেট সেটটা হয়ে গেছে। নেট নেট হয়েছে কি কাজরির, নাকি শুধু সেট? না স্যার, নেট হয়েছে, জেআরএফ টা হয়নি, আর সেট হয়েছে। জেআরএফ হয়নি, ঠিক আছে, ওটা লেগে থাকলে ওটাও হয়তো, দেখো কি হয়। আর এদিকেও এখন একটা গভর্নমেন্ট জব করছে। মধুরিমা দত্ত তো আমাদেরই ব্যাচমেটদের মধ্যে অনেকে, ব্যাচমেটদের মধ্যেই বোধহয়, তাহলে তাই তো, যে রবীন্দ্র ভারতী। হ্যাঁ। আচ্ছা, হুম। তো ভালো। তাহলে তোমার কি টিচিং কোনো এক্সপিরিয়েন্স আছে, মানে at না least? না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। বেশ ভালো। মৌপ্রিয়া তোমাদেরই এখানে দীর্ঘদিন ধরে আমাদের নেটের ব্যাচে পড়ছে, তোমরা জানো। ও
বর্ধমানে এখন পিএইচডি করছে, আর হচ্ছে কাঁচরাপাড়া কলেজের ও স্যাক্ট দীর্ঘদিন ধরে ও পড়াচ্ছে, ওর একটা এক্সপিরিয়েন্স আছে ভালো। আর রুমিদি আছে, রুমিদি যাদবপুর থেকে এমফিল করেছে, যেমনটা বললাম, বর্ধমানের স্টুডেন্ট, আমার সাথেই এমফিলটা করেছে। তারপরে রুমিদির বোধহয় টিচিং এক্সপিরিয়েন্স হয়নি না? আমার টিচিং এক্সপিরিয়েন্সটা হয়নি। আচ্ছা, বেশ, অসুবিধা নেই, হয়ে যাবে চেষ্টা করলে। আর স্থাপিতাকে তো অনেকেই চেনো এখানে। স্থাপিতা আমার স্টুডেন্ট, নেট সেট করে নিয়েছে ও, নেট 2বার হয়েছে, সেট হয়েছে। আর জেএনইউতে এখনো আবার সেকেন্ড টাইম মাস্টার্স করছে, তো যেখানে জেএনইউতে সেকেন্ড মাস্টার্স তার চলছে। টিচিং এক্সপিরিয়েন্স কি বোধহয় বাচ্চাদের পড়াও না তুমি? যে স্থাপিতা পড়াতে বোধহয় না একটা সময়? হ্যাঁ, আমি একটা বাচ্চাকে পড়াতাম। তো যাই হোক, এমনিতেও না পড়ালেও ওর কমিউনিকেশন স্কিলটা ভীষণ ভালো, ভীষণ অ্যাডভান্স, অসুবিধা নেই, ভালো। আর জিন্নাত আছে, জিন্নাত তোমাদের এই ব্যাচমেট না, অনেক জুনিয়র হবে জিন্নাত, বোধহয় জুন্নাতই এখানে সব থেকে জুনিয়র হবে। তো জিন্নাত আছে, জিন্নাত মাস্টার চলছে না জিন্নাতের? শেষ হলো? 25-এ কমপ্লিট হয়েছে। হয়েছে। তো জিন্নাতের এবার রেজাল্ট খুব ভালো হয়েছে, আশা করি সেটটা হয়ে যাবে। তো হয়ে গেলেও অ্যাডভান্স ঢুকে আছে, যেহেতু এটাও পলিটিক্যাল সায়েন্সেরই পড়াশোনা, তো যেভাবেই হোক কাজে আসবে। রেজাল্টটা বেরোলেই দেখবে হয়তো এবার আমার প্রায় 10-12 জন স্টুডেন্ট সেট কোয়ালিফাই করে যাবে। তো ভালো, তারাও জয়েন করবে, তারাও অপেক্ষা করছে। আমি ইচ্ছে করলেই তাদেরকে অ্যাড করলাম না অনেকে, এখন যে তোমাদের রেজাল্ট আগে বেরো, তো কিছুদিনের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে, তখন আরো 8-10 জন অ্যাড হবে। ঠিক আছে, নতুন কেউ কি ঢুকলো? বাবলু আছে, বাবলু জয়েন করেছে। বাবলু মন্ডল হচ্ছে যাদবপুরে পিএইচডি করছে, বাবলুর বোধহয় জেআরএফ আছে না বাবলু? যাই হোক, ওর একটু মোবাইল ফোনে অসুবিধা আছে, তো বাবলু বোধহয় যে পিএইচডি করছে যাদবপুরে, আমি যতদূর জানি, আমার জুনিয়রও। আর জেআরএফ আছে সম্ভবত ওর, ভালো। টিচিং এক্সপিরিয়েন্স আজ বোধহয় কিছু নেই। তো মোটামুটি এইরকম, এই হচ্ছে আমাদের স্ট্রেংথ। ঠিক আছে, এবার আরো বোধহয় 2-1 জন রয়ে গেল নাকি? হ্যাঁ, বোধহয় বিশ্বনাথ জয়েন করেনি এখনো। এরকম আরো 1-2 জন বোধহয় রয়ে গেল, যে যারা জয়েন করেনি এখনো। তো যেমন এখানে দেখতে পাচ্ছি বিশ্বনাথ জয়েন করেনি, আর পূজা জয়েন করেনি, রুদ্র জয়েন করেনি এখনো, তো ওরাও জয়েন করবে আশা করি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তোমাদের যেটা বলার, সেটা হচ্ছে যে প্রথম দিনের আমাদের আজকের আমাদের যে বিষয়গুলো জেনে নিতে হবে সেগুলো খুবই সহজ, এবং সেগুলো আমাদেরকে ফলো করতেই হবে, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হবে। এবং এটাই ডিসিপ্লিন, এটাই গাইডলাইন হিসেবে ধরে নিয়ে আমাদের এগোতে হবে। তবে সবার প্রথমে আমি বেশ কতগুলো কথা বলে দিই নিজের সম্পর্কেও। তোমরা তো জানো যে আমি এমফিল পিএইচডি পোস্টডক সবই, আমার এমফিল পিএইচডি হয়ে গেছে, পোস্টডক চলছে, আমার 4বার নেট আছে। ইউজিসির যে জেআরএফটা সেইটা আমার নেই, কিন্তু জেআরএফ এর মানে সমতুল্যই বলা হয় এটাকে। মানে আমি জানি না জেআরএফ এর ভ্যালু পাবো কিনা, বাট এটার নামটা কিন্তু জেআরএফই। মানে নাম মানে কোনো সার্টিফিকেটের উপরে কোনো জেআরএফ শব্দটার মেনশন নেই, বাট ফেলোশিপের অ্যামাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু জেআরএফ এর সমান। এবার এটা আগে ইউজিসি প্রোভাইড করতো, বাট আমার বছর থেকে সেটা ইউজিসি কে তারা দেয়নি, তারা এখন মিনিস্ট্রিকে দিয়েছে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার। তো সেম অ্যামাউন্টই পেয়েছি আমি, তো এক প্রকার সেম এক্সপিরিয়েন্সই হয়েছে। এখন বিষয়টা হলো যে, আশিস মাইক অফ করো। এখন বিষয়টা হলো যে তোমাদের যেটা বলা সেটা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত নিজেই সিএসসির জন্য কিন্তু কোনোদিন অ্যাপিয়ার করার সুযোগ পাইনি। ইভেন আমি কোনো চাকরির কোনো ইন্টারভিউ দেওয়ারই সুযোগ পাইনি আমার জীবনে। আমি অন্যদিকে তাকাইনি, আমি শুধু পলিটিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগতো, আমি পলিটিক্যাল সায়েন্সই পড়েছি। তোমরা এগুলো গল্পগুলো অনেকেই জানো, বাট 2-4 জন যেহেতু নতুন আছো তাদেরকে জানা উচিত জিনিসগুলো। তো এখন যেহেতু আমি এদিকেই তাকিয়েছিলাম, আমি এদিকেই নিজেকে তৈরি করেছি। মানুষ নেট সেট করে অনেকেই হয়তো বসেছিল, প্যারালি অন্য কিছু অনেকে করেছে, বাট আমি অন্যদিকে যাইনি। আমি নেট সেট কোয়ালিফাই করে এখানেই তোমাদের পড়াতে শুরু করেছি। 1-2 জন দিয়ে শুরু করেছিলাম, সেখানে তোমরা এখন তো প্রায় 30-35 জন তোমাদের নেট সেট কোয়ালিফাই করে গেছো। তো
এখন বিষয়টা হচ্ছে আমি যেহেতু নিজেই কখনো সিএসসির ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সুযোগ পাইনি, কাজে আমি এই দাবিটা তোমাদের কখনোই করব না যে আমি সব জানি। আমার ইভেন গেলেও হয়তো আমার এই সব জানতা এই মনোভাবটা আমার কোনোদিন থাকবে না, এবং নেই কাজেই আমার। তো আমি তোমাদের এটা বলবো যে আমরা এই যে গত আগামী 6 মাস যে বিষয়গুলো আমরা পড়তে চলেছি, আহ, আমার সাথে তোমরা যেভাবে লেগে থাকবে, তার মধ্যে কখনো এটা ভাববে না যে আমি যেটা বলছি সেটা কমপ্লিট। এটার বাইরেও কিন্তু হতে পারে, কারণ যেহেতু আমি সিএসসির ইন্টারভিউ বোর্ডে যাইনি। তাহলে এখানে কি হবে আলোচনা? কমপ্লিট কিছু না হলে তাহলে কি হবে? ইনকমপ্লিট? ইনকমপ্লিট নয়, আমার আন্ডারস্ট্যান্ডিং এ যতটা আছে সেটা কমপ্লিট হবে, আমি কিছুই বাদ রাখবো না। আমার দুটো অবজেক্টিভস এটার মধ্যে রয়েছে। এক হচ্ছে যে আমি তোমাদের পড়াতেই যে দীর্ঘদিন যেহেতু পড়াচ্ছি, 2022 সাল থেকেই পড়াচ্ছি তোমাদের নেটের ব্যাচ, আর ইউজির ব্যাচ তো আমি 2018 সাল থেকেই পড়াচ্ছি, 19 সাল থেকে। তো যেহেতু আমি পড়াচ্ছি, তো কাজে আমার একটা আমার মনে হয় যে আমার টপিকের একটা ছোটখাটো আন্ডারস্ট্যান্ডিং আছে। তার রেজাল্ট বোধহয় এটাই যে তোমরা অনেকেই পড়ছো, পাসও করছো নেট সেট। তো কাজেই আমার কাছে যতটা আমার আন্ডারস্ট্যান্ডিং আছে আমি তোমাদের সেটা ঢেলে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদেরকে পড়াতে গিয়ে আমি নিজেও শিখবো। ঠিক আছে? এটা পড়ানো বলাটা ঠিক বোধহয় হবে না, এটা উচিত হবে না। কারণ যেহেতু আমার সিএসসি কোয়ালিফাই করার এখানে কোনো নেই, রেকর্ড নেই, কাজে এটা বলাটা উচিত হবে না। বাট আমি তারপরেও বলছি যে এখানে আমরা সবাই একসাথে পড়বো। এফোর্টসটা হয়তো আমার বেশি থাকবে যে আমি কোনো একটা টপিক যেমন নেটের স্টুডেন্টদেরকে পড়াই সেই রকম ভাবেই পড়ে আসবো, এবং তোমাদেরও ডিউটি থাকবে, তোমরাও পড়ে আসবে সেই একই টপিক, এবং সেই টপিকটা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো হতে পারে সেগুলো আমি সবার আগে আমার তরফ থেকে রাখবো তোমাদের কাছে, এবং সেগুলোর প্রবাবল আনসার কি হতে পারে বা কিভাবে তুমি আনসারটিকে প্রেজেন্ট করবে, কতটা ভালোভাবে তুমি গুছিয়ে করতে পারো, আমার তরফ থেকে যেটা হবে আমি সেটা তোমাদের বলে দেবো। প্লাস হচ্ছে আমি তোমাদের সেটাকে নোটের আকারেও দেওয়ার চেষ্টা করবো। এখন নেটের পড়াশোনার থেকে এই পড়াশোনাটা একটুখানি ডিফারেন্ট। কি রকম ডিফারেন্ট? নেটের পড়াশোনাতে তুমি ইনফরমেশন জানলেই তোমার কিন্তু হয়ে যায়, কিন্তু এখানে এই ইনফরমেশনের বিয়ন্ড তোমাকে যেতে হয়। নেটের সিলেবাসে হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে ডেরিভেটিভ ডিসকোর্স কে দিয়েছে। জেনারেলি আমরা জানি ডেরিভেটিভ ডিসকোর্স এর আইডিয়াটা কে দিয়েছে, সেটাই নেট বা সেটে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছে। বাট এখানে কিন্তু তা হবে না। এখানে ডেরিভেটিভ ডিসকোর্স শব্দটি হয়তো প্রোনাউন্স করবেন তারা, কিন্তু তোমার কাছে জানতে চাইবেন যে এটি কে দিয়েছে নয়, বরং কে দিয়েছে তার সাথে সাথে, শুধু কে দিয়েছে তা নয়, বরং কে দিয়েছেন তার সাথে সাথে এটা জানতে চাইবেন যে এই বিষয়টি আসলে কি। তো তোমার এই টপিকটির আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে, যে কোন কনটেক্সটে দিয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে, তার পজিটিভ গুণ কি আছে, তার নেগেটিভ গুণ কি আছে, ইন্ডিয়ান কনটেক্সটে এর অ্যাপ্লিকেশন কি আছে, কাকে সমালোচনা করে এই আইডিয়াটি উঠে এসেছে, এবং বর্তমান দিনের রেলিভেন্সটা কি আছে। তো একটা আইডিয়া যখন আমরা পড়বো, কনসেপ্ট যখন আমরা পড়বো, থিওরি যখন পড়বো, তার আমরা সমস্ত দিক কিন্তু বিচার বিবেচনা করে পড়বো। এবং তুমি যদি হতে তাহলে তুমি অল্টারনেটিভ কি সাজেস্ট করতে, আমরা সেটাও বোঝার চেষ্টা করবো যে অল্টারনেটিভ কি তোমার কোনো সাজেশনের জায়গা আছে। কারণ তুমি যখন পড়াবে এই কলেজে গিয়ে তখন তোমাকে এই বিষয়গুলো কিন্তু এইভাবেই জানতে হবে, আদারওয়াইজ তুমি পড়াতে পারবে না। আমার যেটা মনে হয়, আমি যেটা এতদিন পর্যন্ত এবং যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু আমি পড়াচ্ছি, যাদবপুর ইউনিভার্সিটিতে আমাকে ক্লাস নিতে হয়, সপ্তাহে 2টো করে ক্লাস আমার জন্য অ্যালোটেড হয়েছে, যেহেতু পোস্ট ডক হচ্ছে একটা টিচিং এরই একটা মানে পজিশন, তো টিচিং প্লাস রিসার্চ, তো স্বাভাবিকভাবেই 2টো করে ক্লাস আমার জন্য বরাদ্দ, এবং তাদের পড়াতে গিয়ে আমার এটাই ফিল হয়েছে, ইভেন তোমাদেরও পড়াতে গিয়ে আমার এটাই ফিল হয়েছে যে শুধু কনসেপ্ট জানাটা এনাফ নয়, বরং কনসেপ্টটা কেন এসেছে, কোন কনটেক্সটে এসেছে, এর লাভ কি, এর ক্ষতি কি, এবং বিভিন্ন দিক, এবং এর অল্টারনেটিভ কি হতে পারে। হ্যাঁ, তো এই বিভিন্ন দিকগুলো আমাদেরকে জানতে হবে, বিশেষ করে অল্টারনেটিভ দিকগুলো তো জানতেই হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আমি একটা ডাইভার্স ক্লাসে গিয়ে কিন্তু এই ছেলে মেয়েদের কিন্তু কিন্তু হ্যান্ডেল করতে পারবো না। এবং বিশেষ করে আমি আমার জীবনে কঠিন হ্যান্ডেল সিচুয়েশন গুলো ফেস করেছি বা করছি এখনো, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়ানো মানে বিশাল চ্যালেঞ্জিং একটা কাজ। সেখানে কিন্তু ছেলেমেয়েরা শুধু তোমার লেকচার শোনে না, তোমাকে সেখানে প্রশ্ন করবে। অন্যান্য ক্লাসে ইউনিভার্সিটির আমি যেহেতু অনেক ইউনিভার্সিটি পড়েছি, আমার অভিজ্ঞতা আছে, কল্যাণী, কাজী নজরুল, রামকৃষ্ণ মিশন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডিও করার সুযোগ পেয়েছি। আবার আমি কিন্তু তোমাদের গৌরবঙ্গতেও পড়েছি। তো কাজে আমি দেখেছি যে সেখানকার ক্লাসরুমের থেকে যাদবপুরের ক্লাসরুম অনেক ডিফারেন্ট, এবং এখানে পড়াতে হলে অনেক বেশি কিছু পড়ে যেতে হবে। তো আমার মনে হয় যে সেই জায়গাটাই হচ্ছে কিন্তু মানে সেইভাবেই নিজেকে তৈরি করাটা কিন্তু হচ্ছে দরকার, আদারওয়াইজ তুমি সিএসসি ইন্টারভিউ বোর্ডে নিজেকে গিয়ে প্রস্তুত করতে পারবে না।
করে তো দেবে, লাকিলি হয়তো চাকরিরও পেরে যেতে পারো, কিন্তু কলেজে গিয়ে তোমার সমস্যা হতে পারে। চাকরিটা পাওয়া তো শুধু গুরুত্বপূর্ণ না, চাকরিটা ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটাও তোমার টার্গেট। চাকরিটা পেলাম কিন্তু তারপরে যেন কোনো সমস্যা না হয় সেটাও তোমাকে শিখতে হবে। সো চেষ্টা করলে এটা আমার মনে হয় যে সম্ভব। আমি রোজ নিজেকে যেমন যখন যাদবপুরে পড়াতে যাই তখন যেমন রোজ 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়াশোনা করে, এবং যে টপিক গুলো পড়াই সেই টপিক গুলো তো একটা অ্যাজাম্পশন তো রয়েছে, একটা হাইপোথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ও রয়েছে, সমস্ত কিছুই আছে। তারপরেও রোজ পড়াশোনা করে আমাকে কিন্তু যেতে হয়। তো ঠিক একই রকম ভাবে আমরা যখন নিজেদের যখন প্রস্তুত করছি যে আমরা, কারণ আমাদের তো সিএসসির ইন্টারভিউ বোর্ডে গিয়ে পড়াতেও হবে, হয়তো আমাদের ডেমো দিতে বলতে পারে। সো ডেমো দেওয়া মানে এই নয় যে আমাকে পুরো 10 মিনিট 15 মিনিট আমাকে বলার সুযোগ দেবে, হয়তো আমার ওয়ে অফ টিচিংটা হয়তো তারা জানতে চাইবে। সো আমাকে সেটা অ্যাকোয়ার করতে হবে, আমাদের সবাইকে সেটা অ্যাকোয়ার করতে হবে, এবং এই উদ্দেশ্যে আমাদেরকে ভালোভাবে সবার আগে টপিক গুলো জানতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কোন টপিক গুলো। এখানে যেহেতু আমরা কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপিয়ার করছি, সবার আগে মাথায় ঢুকিয়ে নাও যে কলেজ সার্ভিস কমিশন মানে পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ রয়েছে, সেই কলেজের যে সিলেবাস রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। এখন তোমরা জানো যে কলেজের সিলেবাস গুলো ইউনিভার্সিটি তৈরি করে, তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইউজির যে সিলেবাস আছে সেটা আমাদের পড়ে যেতে হবে। মানে পিজির নয়, পিজিরটা পড়াটা নেসেসারি নয়, কিন্তু ইউজিরটা পড়াটা নেসেসারি। তার সাথে তুমি নেট সেটের সিলেবাসে যা এতদিন পড়েছো সেগুলোর তো মোটামুটি তো একটা নলেজ তোমার থাকতেই হবে, এবং আশা করি এটা সবারই আছে। তোমরা নেট সেট কোয়ালিফাই করেছো, কম বেশি হতে পারে, বাট তোমরা জানো। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের প্রথম টাস্ক কি, নোট করতে পারো। প্রথম টাস্ক হচ্ছে আমাদের যে সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস গুলোকে হচ্ছে ম্যানেজ করা, ডাউনলোড করা, প্রিন্ট আউট নেওয়া। এটা মোবাইল ফোনে রেখে হবে না। মোবাইলে এই এখন 6টা মাস যত কম হাত দিতে পারবে তত ভালো। মোবাইলটাকে পারলে একবারে সাইলেন্ট মোডে রাখো যখন তোমরা ক্লাস করছো। দুনিয়াতে অনেক ভালো মন্দ কিছু ঘটবে, সব ভালো মন্দের সাথে তুমি তাল মেলাতে গেলে তুমি কিন্তু নিজের জায়গাটা তৈরি করতে পারবে না, নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে না, নিজের পজিশন তৈরি করতে পারবে না, যেটা আমি ফিল করি। তো কাজেই যখন তোমাদের এই ধরনের একটা ক্লাসের মধ্যে তোমরা বসে আছো তখন তোমরা চেষ্টা করবে যে মোবাইলটাতে যত হাত কম যায় তত ভালো, এবং এই উদ্দেশ্যে সবার আগে সিলেবাসটাকে প্রিন্ট আউট করো, কারণ সেটার জন্য তোমাকে বারবার সিলেবাসটা দেখতে হতে পারে। 10টা ইউনিভার্সিটি সিলেবাস যদি তুমি ডাউনলোড করো তাহলে 10 বার তোমাকে কিন্তু মোবাইলটাতে হাত দিতে হবে। তো এটা না করে বরং এটা ভালো হতে পারে যে যদি তুমি 10টা ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেটা ডাউনলোড করে নাও, কারণ এই সিলেবাস গুলো থেকেই তোমাকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। হুম? এই সিলেবাস গুলো থেকেই প্রশ্নগুলো তোমাকে করা হবে। তো তোমার প্রথম কাজটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির যতগুলো সিলেবাস রয়েছে সেই সিলেবাস গুলো ডাউনলোড করে নেওয়া, প্রথম শর্ত, তোমার প্রথম টাস্ক। অলরেডি আমি অনিশাকে বলেছিলাম, যেহেতু আমাদের এখানেও ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ায়, আমিও যেহেতু পড়িয়েছি, তো স্বাভাবিকভাবেই অনিশাকে বলেছিলাম, অনিশা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস শেয়ার করে দিয়েছে। এখন ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটাকে আমরা মানে প্রাইমারি সিলেবাস হিসেবেই ধরবো। কেন? তার অন্যতম রিজনস হচ্ছে যে এখনো পর্যন্ত বোধহয়, আমি যতদূর আমার ধারণা, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কোনো ইউনিভার্সিটির আন্ডারে যদি কলেজ থাকে তাহলে সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। কাজে একটা বড় ইউনিভার্সিটি, এবং এখানকার টিচাররাই মোটামুটি ভাবে বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্যাল সায়েন্স সেটাকে ডমিনেট করে। ক্যালকাটা সেন্ট্রিক যে টিচার্স যারা আছেন তারাই মোটামুটি ভাবে ডমিনেট করেন। বিভিন্ন ইউনিভার্সিটির যে সিলেবাস কমিটি, সেই কমিটিতে কিন্তু এনারা প্রত্যেকেই থাকেন কম বেশি, ঠিক আছে? অন্যরাও আসেন, অন্য ইউনিভার্সিটির টিচাররাও হয়তো যাদবপুরে এসে তাদেরই সিলেবাস তৈরি করছেন। হতেই পারে যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির বা কল্যাণ ইউনিভার্সিটির একজন টিচার এসে তিনি যাদবপুরের সিলেবাস তৈরি করছেন, কিংবা ক্যালকাটার সিলেবাসের তিনি কমিটিতে থাকেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ক্যালকাটার টিচারদের সংখ্যাটা বেশি, ক্যালকাটার টিচারদের পলিসি মেকিং বডির সাথে নিজেদের কানেকশনটা অনেক বেশি, ক্যালকাটার টিচারদের হচ্ছে সরকারের সাথে কানেকশনটা অনেক বেশি, থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অনেক রকম কানেকশন রয়েছে। ফলে তাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমাদের এই পলিটিক্যাল সায়েন্সের যে আমাদের যে পড়াশোনা তার যে অ্যাডমিনিস্ট্রেশন সেটার সাথে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলো বেশি। এই কারণে আমাদের চেষ্টা করতে হবে যে তাদের যে কমন ভাবনা, সেই ভাবনাটাকে আমাদেরকে আগে ডিকোড করতে হবে, আগে এক্সট্রাক্ট করতে হবে, তারপর ডিকোড করতে হবে। তাহলে এটা করতে হলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস, বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস, কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাস, নর্থ বেঙ্গলের সিলেবাস, আমাদের গৌড়বঙ্গের সিলেবাস, আমাদের মেদিনীপুর বিদ্যাসাগরের সিলেবাস, ঠিক আছে? এই সমস্ত সিলেবাস গুলো যে যাদের আন্ডারে হচ্ছে কলেজ রয়েছে, তো সেই ইউনিভার্সিটির ইউজির সিলেবাস গুলো সবার আগে আমাদের ডাউনলোড করতে হবে, নিজের কাছে রাখতে হবে, এবং চেষ্টা এটা করতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস যদি আমাদের কাছে প্রাইমারি হয় তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের যে বিষয়টি আমরা পড়বো সেটা আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসের এক্সাক্ট কোথায় আছে সেখানে আমরা ওটাকে মার্ক করে দেবো, হাইলাইট করে দেবো যে এটা আমার কমপ্লিট।
ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসের যে টপিকটা আমি পড়ছি সেটা অন্য ইউনিভার্সিটির যে সিলেবাসে যেখানে রয়েছে সেটাকে আমি মার্ক করব। মৌপ্রিয়া কিছু বলছো? মৌপ্রিয়া হাত তুলে দেখি। হ্যাঁ স্যার, বলছিলাম যে যে যেটা পাবে সেটা যদি একটু শেয়ার করে দেয়, মানে ধরুন আমি একটা পেলাম, আমি গ্রুপে শেয়ার করে দিলাম, মানে কেউ এইভাবে যদি মানে নিজের ইউনিভার্সিটির সিলেবাস গুলো নিজেরা দায়িত্ব নিয়ে করে দাও। একটু যদি তুমি যেমন কল্যাণীর হ্যাঁ আমি কল্যাণীরটা দিয়ে দিলাম, হ্যাঁ কল্যাণী সেই রকম কেউ syllabus যদি টা- অন্যটা শেয়ার করে তাহলে মানে আমাদের নিজেদের মধ্যে সুবিধা হয় আর কি। রাইট। তো এটা তোমাকে ইনশিওর করতে হবে, ঠিক আছে, নিজেদেরকে ইনশিওর করতে হবে। তো বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা এখানে আছো, কেউ বর্ধমান আছো, কেউ কল্যাণী আছো, কেউ ক্যালকাটা আছো, ঠিক আছে, এরকম অনেক ইউনিভার্সিটিরই তোমরা আছো, তোমরা অনেকে কলেজও পড়াচ্ছ। এখানে রুদ্র জয়েন করেছে, আমি তাদের সাথে তার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো। রুদ্র একটা দুটো বোধহয় কলেজে পড়াচ্ছে এবং পিএইচডিও করছে একটি কলেজে, সেখানকার যা সিলেবাস সেগুলোও দরকার হবে আমাদের। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এই সিলেবাস গুলো সবাই প্রয়োজন পড়বে। এখন প্রশ্ন হচ্ছে আমরা শুরুটা করব কোথা থেকে? শুরুটা আমরা করব পার্টিকুলার অবশ্যই আমাদের মানে আমরা তো জানি না এক্সাক্ট আমাদের প্রশ্ন কি করবেন, এবং এরপরে তোমাদের 2-4 দিন বাদেই তোমাদের পিএসসি নোটিফিকেশনও বেরোবে। তো পিএসসি নোটিফিকেশন বেরোলে তার জন্য আমাদের পড়াশোনা করতে হবে এবং দেখতে হবে আমাদের সিএসসি এবং পিএসসি এর মধ্যে সিমিলারিটিস কোথায় আছে, তো সেইগুলোকে ব্যালেন্স করে আমাদের পড়াশোনা করতে হবে, রাইট? এখন আমাদের দেখতে হবে এখানে যে যেহেতু আমরা নেট সেট কোয়ালিফাই করেছি মানে পুরো সিলেবাসটাই আমরা জানি, এটা ইন জেনারেল মানে একটা ন্যাচারাল বিষয় হয়ে যায়। আমরা গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি মানে আমরা আমাদের পাণ্ডিত্য আছে এই টপিক গুলোর উপর, সেটাও প্রমাণ করে। মানে ইন জেনারেল এটা ন্যাচারাল কতগুলো বিষয়। এবং যখন আমি চাকরির জন্য অ্যাপিয়ার হচ্ছে তখন আমি ইন জেনারেল, আমি তো জানি না কোন কলেজে আমাকে নিয়ে যাওয়া হবে, আমি যদি সিলেক্টেড হই, আমরা যদি সিলেক্টেড হই, এবং সেখানে আমাকে কি পড়াতে বলবে তারা। কাজেই পুরো সিলেবাসটাই আমার জন্য কিন্তু আমার টাস্ক, আমাকে পুরো সিলেবাসটাই দেখে যেতে হবে। তো সেখানে তোমরা মোটামুটি ভাবে ক্লাসিফিকেশন আগে করে নাও। এই ক্লাসিফিকেশন গুলোতে অনেকে মানে ভুলটা করে থাকে এবং আবল তাবল টপিক গিয়ে অনেক সময় বলে ফেলে ইন্টারভিউ বোর্ডে, ফলে তাদের কিন্তু এখানেই এলিমিনেশনের জায়গাটা তৈরি হয়ে যায়। সবার আগে তোমাকে বুঝতে হবে যে পেপারগুলোকে জেনারেলি কতগুলো হচ্ছে মোটা মোটা, এখনো পর্যন্ত ট্র্যাডিশনালি ওটাই হয়ে আসছে, মোটা মোটা কতগুলো তার নাম আছে। যে নামগুলো কি, এবং আমরা সেখান থেকেই শুরুটা করব। নামগুলো হচ্ছে যেমন পলিটিক্যাল থিওরি, নাম্বার 1, নোট করতে পারো এটা। নাম্বার 2 হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। নাম্বার 3 হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো আলাদা করতে হবে। ইন্ডিয়ান পলিটিক্যাল থট। নাম্বার 4 হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স। নাম্বার 5 হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর আন্ডারেই কিন্তু ফরেন পলিসি আসে, এটা কিন্তু আলাদা নয়। তুমি সেগ্রিগেট করে যদি এবার বলতে পারো ভালো, কিন্তু আলাদা ভাবে নয়, ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যেই কিন্তু ফরেন পলিসির বিষয়গুলো চলে আসে। তো ইন্টারন্যাশনাল রিলেশনস যখন বলবে তখন ইন জেনারেল তোমাকে ফরেন পলিসি গুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? এটা আমি নিজে মন গড়া কথা বলছি না, এটা আমি আমার যিনি টিচার আছেন সুপারভাইজার প্রফেসর শিবাশী চ্যাটার্জি, ওনার সঙ্গে আমি বেশ কয়েকবার বসেছি আলোচনায় এই সিএসসির বিষয় নিয়েই। তো উনি আমাকে বলেছেন যে সি সাদ্দাম, ফরেন পলিসি ইজ নট সেপারেট ফ্রম দি গ্লোবাল পলিটিক্স অর ইন্টারন্যাশনাল রিলেশনস। যখন তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস বলছো, দ্যাট মিন তুমি কিন্তু ফরেন পলিসির কথাটাও কিন্তু ইনডিরেক্টলি বলছো, কারণ ফরেন পলিসি ইজ আ ইনসেপারেবল পার্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। তো তোমাকে ফরেন পলিসিটাও সেটার সাথে যুক্ত করতে হবে। তো ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা পড়বো, ফরেন পলিসিটাও তার আন্ডারে আমরা পড়ে নেব। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা এটাকে বলা হচ্ছে যে ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড কনস্টিটিউশন, বা গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, যেটাকে বলা হয় গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এরকম বিভিন্ন নাম রয়েছে এটার। সো ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বলা হয় এই পেপারটিকে জেনারেলি, ঠিক আছে? এগুলো ট্র্যাডিশনাল নাম কতগুলো। তো এই নামে আমরা তাকে চিনি। তো নামটাও তোমাকে ঠিকভাবে জানতে হবে যে তুমি কি বলছো, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন পড়ছো তুমি তখন মানে ইনসেপারেবল হিসেবে সেটা কিন্তু তুমি পলিটিক্স এর বিষয়গুলোও সেখানে জানছো, কারণ সেখানে পলিটিক্যাল পার্টিরও আলোচনা আছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনও আলোচনা আছে, সেখানে ইনস্টিটিউশনস গুলোর আলোচনা আছে, সমস্ত কিছুই আছে। সো you cannot separate politics from constitution from politics from institution from politics. তো এই কারণে তোমাকে এই নামে আগে সেটাকে কিন্তু মানে ডিফাইন করতে হবে, এই নামটা আগে তোমার আগে ডিটারমাইন করতে হবে, এবার জেনে নিতে হবে। তাহলে এই নামটা গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তাহলে এটা একটা পেপার।
এরপরের যে পেপারটি হয় সেটা হচ্ছে পলিটিক্যাল সোসিওলজি, যেটা আমাদের নেটের বা সেটের সিলেবাসে নেই, কিন্তু কাজে এটা কখনো মিস করবে না। পলিটিক্যাল সোসিওলজি একটা পেপার কিন্তু ইউজির সিলেবাসে হয়। তো পলিটিক্যাল সোসিওলজি তোমাকে আলাদা করে পলিটিক্যাল সোসিওলজি তুমি তোমার চয়েস বলতে পারো, গিয়ে আসবো সেই আলোচনায়। তো পলিটিক্যাল সোসিওলজি তুমি বলবে, তাহলে পলিটিক্যাল সোসিওলজি তোমাকে আলাদাভাবে দেখতে হবে। এরপরে আমাদের চলে আসছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন তুমি বলবে তখন ইনসেপারেবল পার্ট হচ্ছে পাবলিক পলিসি। ইউ ক্যান নট সেপারেট পাবলিক পলিসি ফ্রম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা ট্র্যাডিশনালি চলে আসছে যে যখন তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলছো, পাবলিক পলিসি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, তো তোমাকে কিন্তু সেটাও বলতে হবে। তো এগুলো মোটামুটি কতগুলো হচ্ছে কিন্তু আমাদের এই যে আমাদের ইউজির সিলেবাসের যে ট্রেন্ড বা যে সমস্ত নাম, সেগুলো আমাদেরকে সবার আগে নামগুলোতে আগে ক্লিয়ার হতে হবে যে কোনটাকে কি নাম বলা হয়, কার আন্ডারে কে রয়েছে। কারণ তোমাকে ওখান থেকে প্রশ্ন করবে, তুমি যখনই বলবে ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন পলিসির কোয়েশ্চেন করবে। এখন তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস মানে তুমি নেটের সিলেবাসে ধরে পড়ে গেছো, কিন্তু তোমাকে তো ইউনিট 6 থেকে প্রশ্ন করবে, তুমি পড়ে গেছো ইউনিট 5, প্রশ্ন করছে ইউনিট 6 থেকে। তো কাজে এই ভুলগুলো করা যাবে না। সবার আগে তোমাকে তোমার নিজের মধ্যে এই ক্ল্যারিটিটা নিয়ে আসতে হবে যে ইন্টারন্যাশনাল রিলেশনস মিনস ফরেন পলিসি, কমপ্লিটলি ইনক্লুডেড পার্ট। তো এটা জানতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে তুমি পাবলিক পলিসি নিয়েও কথা বলছো। তো দিস ইজ হাউ তোমাকে জানতে হবে যে কোনটার কি নাম এবং কার আন্ডারে কে আসে। এবং যখন আমি বলবো যে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি, আমি পাবলিক পলিসিটাও তৈরি হয়ে যাব। এটা তোমার নিজের সচেতনতা থাকা উচিত। যদি তোমরা ইউজির সিলেবাস গুলো খুব ভালোভাবে দেখেছো তাহলে জানবে। আমি যেহেতু বারাসাত স্টেট ইউনিভার্সিটি সিলেবাসটাও পড়িয়েছি প্রায় এক বছর, সো কাজেই আমি এই কথাগুলো আরো তোমাদের জোরালোভাবে পরিষ্কারভাবে বলার একটা সুযোগ পাচ্ছি। তো কাজেই তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে পেপার গুলোর নাম কি, এই পেপারের আন্ডারে কতটা এরিয়া রয়েছে, কতটা টপিক রয়েছে, সেগুলো কি কি, এবং সেগুলো সম্পর্কে তোমার ক্ল্যারিটি থাকতে হবে। এখন আসো যে এটা তো গেল কতগুলো থিওরিটিক্যাল বিষয়, থিওরিটিক্যাল নাম, পেপারের নামের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যখন তুমি প্র্যাকটিসে আসবে তখন তুমি দেখবে যে নতুন যে এনইপি হয়েছে আমাদের 2020-তে যে সিলেবাস এসেছে, তারপর থেকে তুমি দেখবে যে এখানে অনেক রকম ভাবে এটাকে সেগ্রিগেট করা হয়েছে। হতেই পারে যে তোমাকে জিজ্ঞেস করতে পারে পেপারগুলোর নাম, তো কাজে পেপারগুলোর নামগুলো তোমাকে দেখে নিতে হবে। এবং তুমি দেখবে সেখানে হয়তো যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটকেই হয়তো দুটো ভাগে ভাগ করে পড়ানো হচ্ছে। তুমি দেখবে যে তোমাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনই হয়তো দুটো ভাগে ভাগ করে পড়ানো হচ্ছে, বা 3টে ভাগে ভাগ করে পড়ানো হচ্ছে, বা পাবলিক পলিসিকে সেখান থেকে সেপারেট করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশনস পড়বে, তোমাকে ফরেন পলিসি আলাদা করে দেওয়া হয়েছে, এবং ফরেন পলিসিরই 2টি পার্ট রয়েছে। এবং তার মধ্যে আবার যখন তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়বে তখন তুমি দেখবে হয়তো সেখানে গ্লোবাল পলিটিক্স বলে একটা পেপার রয়েছে। তুমি যখন সোসিওলজি পড়বে তখন দেখবে হয়তো ফেমিনিজমের কোনো একটা বা জেন্ডারের কোনো একটা পেপার রয়েছে। কাজে তোমাকে বুঝে নিতে হবে যে কোন পেপারটা কার আন্ডারে। তো কাজে যখন তুমি কথা বলবে তখন জানো, বা তুমি যখন পড়াশোনা করবে তখন যেন সেগুলো তোমার মাথায় থাকে। কাজেই এই যে সেগ্রিগেশন গুলো রয়েছে সিলেবাসের, সেই সেগ্রিগেশন গুলোকে আগে একটা ক্যাটাগরিতে নিয়ে আসো, যে কোন ক্যাটাগরির মধ্যে কোনটা আসছে। আমি টাইম টু টাইম তোমাদের বলে দেবো, বাট যতটা আছে আমি বললাম এগুলো নোট করো যতটা আমার মনে পড়ছে। তাহলে পলিটিক্যাল সোসিওলজি বললে আমাদের সেখানে কিন্তু পার্টি সিস্টেমটাও চলে আসছে, যেমনি তেমনি আমাদের জেন্ডার স্টাডিজটাও কিন্তু চলে আসছে। কাজে তুমি অনেক ইউনিভার্সিটি সিলেবাসে জেন্ডার পেলে তুমি ধরে নেবে যে সেটা কিন্তু পলিটিক্যাল সোসিওলজির একটা কিন্তু কোয়েশ্চেন্স, বা কাস্ট নিয়ে যদি তুমি কোথাও কিছু পেয়ে থাকো তাহলে কিন্তু সেগুলো কিন্তু পলিটিক্যাল সোসিওলজির বিষয়। তো এইগুলো এইভাবে তোমাদেরকে কিন্তু এই ক্ল্যারিটি গুলো নিয়ে আসতে হবে। এই ক্ল্যারিটি গুলো সবার আগে তোমাদেরকে নিয়ে আসতে হবে। পলিটিক্যাল থিওরির মধ্যে অনেক কিছুই তোমরা পড়বে, যেই পলিটিক্যাল থিওরির বিষয়গুলোর মধ্যে হয়তো বিশেষ করে তোমরা যদি মানে নেট সেটের সিলেবাসটা দেখো তাহলে তোমরা পলিটিক্যাল থিওরি সম্পর্কে একটা ক্ল্যারিটি পাবে, যে কোন কোন বিষয়গুলোকে থিওরি বলা হচ্ছে বা কনসেপ্ট বলা হচ্ছে থিওরি, এবং কোনগুলোকে কিন্তু কম্পারেটিভ পলিটিক্স এর আন্ডারে কনসিডার করা হচ্ছে। তো এই ক্লাসিফিকেশনটাও তোমাদের করতে হবে, যে তুমি যখন বলছো আমি বিহেভিয়ারাল রিভলিউশন পড়াবো, তখন তোমাকে অবশ্যই জানতে হবে যে বিহেভিয়ারাল রিভলিউশন বা বিহেভিয়ারালিজম সেটা কিন্তু কম্পারেটিভ পলিটিক্স এর আন্ডারে আসে, পলিটিক্যাল থিওরির আন্ডারে আসে না। কিন্তু পলিটিক্যাল থিওরির আন্ডারে আসে যদি এই ক্লাসিফিকেশন গুলো করা যায় না, মানে এর একেবারে বলতে পারো যে কোনো ক্লিয়ার লাইন বাউন্ডারি ড্র করা যায় না, বাট তারপরেও তোমাকে জানতে হবে যে এগুলো কিন্তু মানে এই কনটেক্সটেই এর উদ্ভবটা হয়েছে। যেভাবে আমি বললাম যে বিহেভিয়ারাল রিভলিউশন শুরু হয়েছে বেসিক্যালি একটা কম্পারেটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য,
এবং সেখানে তখন ইন্ডিভিজুয়ালিজমস এর আলোচনা শুরু হয়েছে, মানুষের বিহেভিয়ারের আলোচনা শুরু হয়েছে। এগুলো তোমাকে তোমার এই ক্ল্যারিটি গুলো থাকতে হবে যে কোন কনটেক্সটে শুরু হয়েছিল। সো অফকোর্স সেখানে সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে সেই সময় রাশিয়াতে যেভাবে সোশ্যালিজমের একটা ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে, তো সেই কনটেক্সটে বিহেভিয়ারাল রেভলিউশনস তৈরি হচ্ছে। তো কাজে এটা একটা কম্পারেটিভ আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে এই বিষয়গুলোতে তোমার ক্ল্যারিটি থাকতে হবে। কম্পারেটিভ পলিটিক্স এর আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে থাকতে হবে যে কোন কনটেক্সটে এটা জন্ম হয়েছে। তো পেপারের উৎপত্তিগুলো কোন কনটেক্সটে হয়েছে, পেপার যেগুলোকে বলছি পেপার, সেই পেপারের নামগুলো কখন কোন কনটেক্সটে তৈরি হয়েছে সেটাও তোমাকে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আদারওয়াইজ তুমি গুলিয়ে ফেলবে। যখন তোমাকে বলবে যে আচ্ছা তুমি বলো তো কম্পারেটিভ পলিটিক্স থেকে তুমি কি পড়াবে, তখন হয়তো তুমি যদি বলে দাও এমন একটা কোনো টপিক যেটা হয়তো কম্পারেটিভ পলিটিক্স এর মধ্যে আসে না, পলিটিক্যাল থিওরির মধ্যে আসে, কিংবা যদি তোমাকে বলে যে পলিটিক্যাল থিওরি থেকে তুমি তো কি পড়াবে বলো, তখন তুমি যদি কম্পারেটিভ পলিটিক্স এর কোনো টপিকের কথা বলে দাও, তখন তো বলবে এই এটা তো কম্পারেটিভ পলিটিক্স, এটা তো পলিটিক্যাল থিওরির মধ্যে আসে না। জেনারেলি আমাদের ক্লাসিফিকেশন তো তাই। তো যদি এখন তুমি বলো যে হ্যাঁ ম্যাম আমি ভুল করে বলেছি এটা, তো ব্যাস তুমি ওখানে কিন্তু নেগেটিভে চলে গেলে। মানে যতটা চেষ্টা পারবে তোমাকে পারফেকশন হতে হবে, তোমাকে তোমাকে পরিষ্কার ভাবে একেবারেই সুন্দর ভাবে কনটেক্সট বুঝে কথা বলতে হবে, ক্ল্যারিটি থাকতে হবে যে যেটা পড়ছো সেটা শুরুটা অ্যাটলিস্ট কখন হয়েছিল, কোন কনটেক্সটে হয়েছিল সেটা তোমাকে জানতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু ভুলভাল বলবে। এটা করা যাবে না, সবার আগে এটা মাথায় ঢুকিয়ে নাও, নাম্বার 1। তাহলে এগুলো তোমাদেরকে বুঝতে হবে। এবার আমরা শুরু করব কোথা থেকে? আমরা অবশ্যই শুরু করব আগে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে। কেন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট? কারণ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যদি তুমি পড়ো তাহলে থিওরির অনেক আন্ডারস্ট্যান্ডিং তোমার জন্য ইজি হয়ে যাবে, এবং ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যদি তুমি না জানো তুমি ইন্ডিয়ান পলিটিক্যাল থটেও অনেকটা আটকাবে। কারণ ইন্ডিয়ান পলিটিক্যাল থটের যে মডার্ন যে থট গুলো সেগুলো অনেক ভাবেই দেখতে পাবো আমরা যে ওয়েস্ট দ্বারা ইনফ্লুয়েন্সড। কাজে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে সবার আগে আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট দিয়ে শুরু করব। কারণ টাইমের সিচুয়েশন ইয়েতে যদি তোমরা দেখো, টাইমের যদি তোমরা সিকোয়েন্সে যদি তোমরা দেখো, অর্ডারে যদি দেখো, তাহলে তোমরা দেখবে যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের টাইমিংটাই আগে, মানে অ্যাটলিস্ট আমাদের যেভাবে এখনো পড়ানো হচ্ছে। তাহলে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটা দিয়েই তোমাকে শুরু করতে হবে, তাহলে তোমার গুলোনোর জায়গাটা কিন্তু কম থাকবে, তুমি গুলিয়ে ফেলবে না। যাতে গুলিয়ে না ফেলো তাই কারণে তোমাকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট দিয়ে শুরু করতে হবে। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট দিয়ে। এখন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, তারপরে আমরা পলিটিক্যাল থিওরিতে আসবো, তারপরে আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থটে আসবো। এভাবে করতে করতে যে কয়েকটা পেপারের নাম, মেটা পেপার গুলোর নাম তোমাদের আমি বললাম, সেই মেটা পেপার গুলোর নাম আমরা এইভাবে পড়তে শেষ করবো। আমাদের চেষ্টা থাকবে যত কম সময়ের মধ্যে আমরা এটা শেষ করতে পারি, এটা আমাদের চেষ্টা থাকবে। এখন এবং অবশ্যই প্রত্যেকদিন একটা করে টপিক ধরবো আমরা, এটা আমাদের চেষ্টা থাকবে। এটা হচ্ছে আমাদের একটা প্রসেস। এখন বলার বিষয় হচ্ছে যে তোমাকে এইভাবে জেনারেলাইজ করে পড়াশোনা করাটা কি তোমার জন্য এনাফ, নাকি আরো গভীরে গিয়ে পড়তে হবে? না, গভীরে কোথাও তোমাকে একটা, দুটো, তিনটে, মিনিমাম 3টে পেপারে তোমাকে ওভার এমফাসিস দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ হচ্ছে যে এটাও একটা 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 আন্ডারস্ট্যান্ডিং বা একটা অ্যাজাম্পশন, যারা ইন্টারভিউ বোর্ডে বসে থাকবেন তারাও জানেন যে একটি ছেলে বা মেয়ের পক্ষে সব বিষয়ে তার পাণ্ডিত্য নাও থাকতে পারে। কাজে কিছু কিছু বিষয়ে তার পাণ্ডিত্য ভালো আবার থাকতে পারে। চেষ্টা আমাদের কি হবে? চেষ্টা আমাদের এটাই থাকবে যে 3টে পেপারে এই কারণে আমরা ভালোভাবে রেডি হয়ে যাব। সিএসসির যে ট্রেন্ড, সেই ট্রেন্ড বলছে যে মিনিমাম 3টে পেপার থেকে তারা তোমার চয়েস জানতে চায় যে তুমি কোন পেপারগুলো পড়াবে। আমাদের এই 3টে পেপারে কিন্তু ক্ল্যারিটি থাকতে হবে। আমরা এই 3টে পেপারে আমরা যখন বলবো যে আমি অমুক পেপার পড়াবো ইউনিভার্সিটিতে গিয়ে, তখন অমুক পেপার বলা মানে হচ্ছে যে সেই পেপারের উপর বেশ কিছু প্রাইমারি বইও তোমার কিন্তু নখদর্পণে থাকবে। অ্যাটলিস্ট তুমি না পড়লেও সেকেন্ডারিও বই পড়ো, অসুবিধে নেই, কিন্তু তুমি অ্যাটলিস্ট নামধামগুলো তুমি জানো। কারণ এই জায়গায় তোমাকে কিন্তু নিয়ে যাবেন ওনারা। কারণ যখনই স্পেশাল পেপার তোমাকে চয়েস দেবে, তখন তুমি কিন্তু স্পেশাল চয়েসটাই বলবে তোমার। স্পেশাল চয়েস মানে তোমার সেটার উপর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটাই প্রমাণ করে এবং প্রমাণিত হতে হবে। তো কাজেই তোমার যদি তুমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলো, তাহলে তোমাকে জানতে হবে যে এইখানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে ডমিনেন্ট থিঙ্কার্স কারা আছে, তাদের আইডিওলজি কি আছে, তাদের কনসেপ্ট কি আছে, তাদের পাবলিকেশনস কি আছে, কোন সময় পাবলিকেশন হয়েছিল, কারা কাকে ক্রিটিসাইজ করে নতুন কি আর্গুমেন্ট দিয়েছে টাইম সিকোয়েন্সে। যে যেমন বেনথামকে ক্রিটিসাইজ করছেন, বেনথাম কাকে ক্রিটিসাইজ করছেন, বেনথামকে আবার কে ক্রিটিসাইজ করছেন। যেমন ধরে নাও যে
বেনথাম যেমন ধরে নাও এক প্রকার ক্রিটিসাইজ করছেন হচ্ছে জন লককে, তার ন্যাচারাল রাইটস এর আইডিয়া গুলোকে। বেনথামকে আবার ক্রিটিসাইজ করছেন হচ্ছে জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিলকে আবার ক্রিটিসাইজ করছেন হেগেল, সরি হেগেল এবং মানে টি.এইচ. গ্রিন। ঠিক আছে, এই সমস্ত নামগুলো তোমাকে কিন্তু সিকোয়েন্সে জানতে হবে, অর্ডারলি তোমাকে জানতে হবে যে কোন কোন মানে ধারাবাহিক ভাবে রিসার্চ যেভাবে হয় মেইনলি তোমাকে সেই রিসার্চের ধারাবাহিকতাটা জানতে হবে। এইভাবে তোমাকে অর্ডারলি জিনিসগুলো জানতে হবে, তবেই গিয়ে তুমি একটা কিন্তু প্রপার একটা পার্টিকুলার বিষয়ের উপর থিওরাইজ তুমি করাটা তোমার পক্ষে ইজি হবে। এবং তোমাকে এগুলো তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকতেই হবে যে কোনো স্টুডেন্টের। কিন্তু যদি তোমার একটা স্পেশাল পেপার হয় তাহলে তোমাকে এখানে অ্যাটলিস্ট যে টপিকটা তুমি পড়াবে, তোমাকে ডেমো দিতে বলবে, তুমি যে টপিকটা পড়াবে সেটার তোমার চেষ্টা থাকবে ম্যাক্সিমাম লেভেলে যে সেটার তুমি প্রাইমারি বইটা পড়ে যাবে, হোক না সেটা ট্রান্সলেশন, কিছু যায় আসে না। নেসেসারি নয় যে তিনি ইংলিশে লিখেছেন, গ্রিক ভাষায় লিখেছেন বা রোমান ভাষায়, জার্মান ভাষায় লিখেছেন, তোমাকে সেটাই পড়তে হবে, নেসেসারি নয়। তুমি ট্রান্সলেটেড ওয়ার্ড পড়েছো, সেটা হতে পারে ইংরেজি, সেটা হতে পারে বাংলা, ম্যাটার করে না, কিন্তু তোমাকে এটা কিন্তু পড়ে যেতে হবে। তার কারণ তুমি যখন ওটা পড়াবে বলছো তখন তোমাকে ওখান থেকে গভীরে গিয়ে প্রশ্ন করবেন এবং সকলেই ছেঁকে ধরবেন তোমাকে সেখানে। তো কাজে তোমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওই টপিকের উপর ভীষণ ক্লিয়ার হতে হবে যে কেন কোন কনটেক্সটে তিনি এটা লিখতে বসলেন, হ্যাঁ, এখানে কি তিনি নতুনত্ব দিলেন, তিনি এটাকে কিভাবে একটা নতুন দিগন্তে পরিচালিত করলেন বা তৈরি করলেন, নতুন উদ্ভাবন কি করলেন, কারা এটাকে ক্রিটিসাইজ করেছে, তাদের নাম কি, কোন আর্গুমেন্ট দিয়ে ক্রিটিসাইজ করেছেন, এবং বর্তমান দিনে রেলিভেন্স আছে কিনা, ইন্ডিয়ান পলিটিক্স এর কনটেক্সটে কি রকম ভাবে এটাকে অ্যাপ্লাই করবে। এই সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু তোমার ক্লিয়ার থাকতে হবে এবং অন্যান্য রাইটিং গুলো ওই একই, যদি থিঙ্কার তুমি প্রেজেন্টেশন দিচ্ছ তাহলে থিঙ্কারের অন্যান্য রাইটিংস গুলো, ওনার আইডিয়াকে কারা ক্রিটিসাইজ করছেন, তাদের কোন থিওরিতে করছেন, কোন বইয়ে করছেন, কি আলোচনা দিয়েছেন, কোন কনটেক্সটে তারা মনে করছেন যে আগে এই থিঙ্কার্স এর আর্গুমেন্ট গুলো ঠিকঠাক নয়, সেটাকে নতুন ভাবে রিভাইভ করতে হবে। তো কিভাবে মানে এই পুরো সিকোয়েন্সটা তোমাকে জানতে হবে। অ্যাটলিস্ট তিনটে স্পেশাল পেপার তোমাকে এরকম ভাবে বেছে নিতে হবে যেখানে তুমি মাস্টার, বা না হলেও তোমাকে 6 মাসে মাস্টার হতে হবে, যেখানে তোমার পাণ্ডিত্য থাকবে। নেসেসারি নয় যে সবগুলোই তুমি জানবে, কিন্তু যখনই তুমি একটা পেপার যখনই চুজ করে নেবে, একটা টপিক যখন তুমি বলবে যে আমি অমুক টপিক পড়াবো, জন স্টুয়ার্ট মিল পড়াবো, জন স্টুয়ার্ট মিলের আমি লিবার্টির কনসেপ্ট পড়াবো, যখনই তুমি বলে দেবে তখন তোমাকে জন স্টুয়ার্ট মিলের লিবার্টি সম্পর্কে আর কি কি বই আছে, কোন বইয়ে কবে কি লিখেছেন, এই আর্গুমেন্ট গুলো তোমার থাকতে হবে। আবার এই আইডিয়াটিকে কারা ক্রিটিসাইজ করেছেন, কোন কনটেক্সটে করেছেন, এটা কতটা অ্যাপ্লিকেবল, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। এবং ইন জেনারেল কিন্তু ওই পেপারটার আরো অন্যান্য বইগুলো সম্পর্কেও তোমাকে জানতে হবে যারা লিবার্টি নিয়ে আলোচনা করেছে, একেবারে শুরু থেকে গ্রিক সিভিলাইজেশন থেকে শুরু করতে হবে। সো দিস ইজ হাউ তোমাকে পুরো বিষয়টা সম্পর্কে জানতে হবে। এবার যতটা পারবে তুমি প্রাইমারি বই পড়তে পারো, কিন্তু দরকার নেই মানে প্রাইমারি বই মানে সেখানে 400-500 ওয়ার্ড পেজের বই দরকার নেই, সেকেন্ডারি বইগুলোই পড়ে যাও, অসুবিধার কিছু নেই। বাট তোমার ম্যাক্সিমাম লেভেলে সেখানে কিন্তু তুমি নিজেকে নিজের প্রেজেন্টেশন দেবে এবং তার জন্য তৈরি হয়ে যাবে, সেটা তোমার চেষ্টা থাকবে, সেটা তোমাকে ইনশিওর করতে হবে। এটা তোমাকে কিন্তু নিজের থেকে ইনশিওর করতে হবে, এইখানে কোনো খামতি রাখা চলবে না। এরপরে আমরা তাহলে এইভাবে আমি ইন জেনারেল 10টা বলছি, যে 7টা বা 8টা যে সমস্ত পেপারের নাম বললাম তোমাদের, মেটা পেপার গুলোর নাম বললাম, সেই পেপার গুলো আমি তোমাদের পড়াবো। প্লাস পড়াবো মানে এই যে বললাম যে যেহেতু আমাদের ক্লাসটা অনেক বেশি ডেমোক্রেটিক হবে, যে আমি প্রথম হয়তো শুরুটা করে দিলাম আমার মাথায় যেগুলো আছে, যেহেতু এতদিন ধরে পড়াচ্ছি, তো আমার মাথায় যা আছে, আমি যা এতদিন কোয়েশ্চেন্স দেখেছি, যেই সমস্ত কনসেপ্ট গুলোকে আলোচনা করা দরকার, বিকল্পভাবে আলোচনা করা দরকার, যা যেরকম ভাবে দরকার, আমার আন্ডারস্ট্যান্ডিং যতটা আছে আমি তোমাদের সেটা পড়িয়ে দেবো, প্লাস নোটের আকারেও সেটাকে দেবো। এই কারণেই দেবো, দুটো অবজেক্টিভস আমি শুরুতেই হয়তো তোমাদের বললাম ক্লিয়ার করিনি। একটা অবজেক্টিভস যে আমাকে নিজেকেও পড়তে হবে, কাজে আমার নিজেকে নোট বানিয়ে পড়তে হবে। আর আমি যদি বলতে পারি, বলার যদি সুযোগ তৈরি হয়, তোমাদের যদি বোঝানোর সুযোগ তৈরি হয় সেই টপিকটা, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং আরো ক্লিয়ার হবে, অর্থাৎ আমার অ্যাটলিস্ট ফ্লুয়েন্সিটা ক্লিয়ার হবে, বোঝানোর ক্যাপাসিটিটা আমার হয়তো অনেক বেশি ইনক্রিজ করবে। তো এই দুটো অবজেক্টিভ আমি বেসিক্যালি ফুলফিল করতে চাইছি। এখন তোমাদেরও সেটাই চেষ্টা থাকবে এই 6 মাস অ্যাটলিস্ট, যে তুমি শুনছো, যেহেতু ডেমোক্রেটিক একটা প্ল্যাটফর্ম এখানে পাচ্ছ, যদি আমরা খুব বেশি সময় দিতে পারবো না, কিন্তু এক একজনকে এক এক দিন হয়তো আমরা টাইম দিতে পারি। তো আমরা কি করতে পারি, আমরা এখানে যেটা বললাম যে ডেমোক্রেটিক করতে পারি ক্লাসটাকে এরকম ভাবে, যে আমি বলে দিলাম, তারপরে তুমি ক্লাসের শেষে হয়তো আমি তোমাদেরকে বললাম যে বলো এই একই টপিক থেকে তোমরা আর কিরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন এক্সপেক্ট করছো যে হতে পারে।
তাহলে তোমার অপিনিয়নটা কি হবে, প্রত্যেকের অপিনিয়নটা, প্রত্যেকের একটা করে যদি ইনপুট থাকে, এখানে যদি তোমরা 15 জন থাকে তাহলে 15টা অল্টারনেটিভ কিন্তু আরো বিষয় কিন্তু দাঁড়িয়ে আসবে, মানে তৈরি হবে, যা ওই পার্টিকুলার টপিকটাকে কিন্তু কনক্রিট একটা আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের মানে তৈরি করতে হেল্প করবে। তো এরকম ভাবে আমি হয়তো মেজরলি তোমাদের বলে দিলাম, তারপরে তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটা দুটো করে ইনপুট নিলাম, তুমি এখানে আর কি কি প্রশ্ন শুনেছো, আর কি কি রকম কনসেপ্ট তুমি এখানে নোটিশ করেছো, আর কি কি রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে বলে তোমার মনে হয়। তুমি তো নিজে পড়েছো, নেট সেট করেছো, কলেজে পড়াচ্ছো, অনেকে স্কুলে পড়াচ্ছো, অনেকে নিজেরা হয়তো পড়ছো। তো তোমাকে তোমার নিজের ইনপুটটা দেওয়ারও কিন্তু একটা সুযোগ তৈরি হবে, এবং এটার মধ্যে দিয়ে হয়তো তুমি নিজেরও তোমার আনসারটা প্রেজেন্ট করতে পারো, এবং এতে করে তোমার নিজের আনসারটা হয়তো একটু ক্লিয়ার হবে। এছাড়াও তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু তোমাকে সুনিশ্চিত করতে হবে যে তোমাকে নিজেকে পড়ে আসতে হবে। শুধু যদি ভাবো যে আমি পড়িয়ে দিলাম আর তুমি পড়বে, আমার মনে হয় তোমাদের জন্য, যারা এই ভাবনায় থাকবে তাদের জন্য জার্নিটা একটু ডিফিকাল্ট হবে। কেন? কারণ তুমি আশা নিয়ে তার মানে বসে আছো এটাই যে তুমি একদম মাঠে গিয়ে সেঞ্চুরি করবে, এটা নাও হতে পারে। মাঠে গিয়ে সেঞ্চুরি তোমার নাও হতে পারে, কাজে তোমাকে এখন থেকে টেস্ট খেলতে হবে। টেস্ট খেলতে হবে, তবেই তুমি হয়তো টি20-তে গিয়ে তুমি হয়তো সেঞ্চুরি হয়তো তুমি হাঁকাতে পারো। তো এটা তোমাকে কিন্তু তোমার নিজের এফর্টস তোমাকে দিতে হবে, এটা ইনশিওর করতে হবে, এবং তোমাকে এটা ইনশিওর করতে হবে যে একটা নির্দিষ্ট রুটিনে পড়াশোনা করতে হবে। আমি জানি প্রত্যেকেই তোমরা জব করছো, কিংবা রিসার্চ করছো, কিংবা নিজের পড়াশোনা করছো, তার সাথে তোমরা ব্যালেন্স করে করছো, কিংবা অনেকেই হয়তো তোমরা ফ্যামিলিতে অংশগ্রহণ করে গেছো, সেটারও একটা আলাদা প্রেশার থাকতে পারে। কাজেই যাই থাকুক না কেন, এটা তো সিএসসি ইন্টারভিউ বোর্ডকে গিয়ে তুমি বোঝাতে পারবে না, তারা তো শুনবে না। এই যে তোমার প্রথম কাজটা হবে যে কাল থেকে যে একটা প্রপার রুটিন বানিয়ে নেওয়া, যে তুমি দিনের অর্ধেকটা সময় কি করবে, দিনের ধরো দুপুর 12টা পর্যন্ত কি করবে, দুপুর 12টার পর থেকে কি করবে। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদের বললাম। এটা লাইন ড্র করে দাও যে তোমার এক্সিস্টিং যে একাডেমিক পড়াশোনা সেটার জন্য তুমি কি করবে, আর তোমার হচ্ছে ক্যারিয়ারের পড়াশোনার জন্য তুমি কি করবে। তো এই দুপুর 12টার আগে এবং দুপুর 12টার পরে এই ধরনের একটা লাইন ড্র করো, এবং সেখানে নিজেকে ফিট করাও, রুটিন তৈরি করো। 6 মাস একেবারেই চেষ্টা করো যে দুনিয়া থেকে নিজের কানেকশনটা কেটে দেওয়ার। তবে দুনিয়া থেকে কানেকশন কেটে দেওয়া মানে কিন্তু আবার এটাও নয় যে তুমি নিউজ পেপারের দুনিয়া থেকে নিজের কানেকশনটা কেটে দিলে, কারণ এগুলো পড়াটা কিন্তু এনাফ নয়। তুমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টস, একটা ডাইনামিক সাবজেক্ট, প্রোগ্রেসিভ সাবজেক্ট, সো এটার ইন্টিগ্রাল পার্ট হচ্ছে নিউজ পেপার। তুমি যদি নিউজ পেপার রোজ না পড়ো, দিনে কি প্রত্যেক দিন কি ঘটছে, গ্লোবাল পলিটিক্সে কি ঘটছে, ইন্ডিয়ান পলিটিক্সে কি ঘটছে, স্টেট পলিটিক্সে কি ঘটছে, পার্লামেন্টে কি ঘটছে, বিচার ব্যবস্থা কি জাজমেন্ট দিচ্ছে, পলিটিক্যাল পার্টিস গুলো কি ডিসিশন নিচ্ছে, গভর্নমেন্ট কি ওয়েলফেয়ার পলিসিস নিচ্ছে, টেকনোলজি রিভলিউশনস কিভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্লাস কাস্টের মধ্যে নতুন কি ভ্যারিয়েশনস আসছে, নতুন কি ডেভেলপমেন্টস আসছে, এই সম্পর্কে যদি তুমি নিজেকে যদি কন্টেম্পোরারি আলোচনাগুলোর সঙ্গে যদি নিজেকে যদি পরিচিত না রাখো, এঙ্গেজ না রাখো, তুমি কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি বলো যে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো, অনেকেই তোমরা হয়তো বলতেই পারো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো, তোমাকে বললো যে কি পড়াবে তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, তুমি বললে মৌলিক অধিকার, তোমাকে বলে বসলো যে মৌলিক অধিকার, ঠিক আছে চলো পড়িয়ে দিলে। তারপর তোমাকে বললো যে মণিপুরে যে যে কনফ্লিক্টটা হলো ওখানে বলো তো যে ওখানে এই মৌলিক অধিকারের সাথে তুমি ওটাকে কিভাবে লিঙ্ক করবে, কোন ধারাগুলো ওটার সাথে লিঙ্ক হবে। তার মানে তোমার মণিপুরের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। তোমাকে হয়তো বলে দিতেই পারে যে একটা রাজ্যে এমার্জেন্সি পাওয়ার ডিক্লেয়ার হয়েছে, তো সেই রাজ্যের এমার্জেন্সি পাওয়ার ডিক্লেয়ার হয়েছে বা কোন একটা আইন লাগু হয়েছে, বলো তো এই আইনটা কোন কনস্টিটিউশনে কোন ধারাটা এই আইনটাকে এম্পাওয়ার করে, জিজ্ঞেস করতেই পারে তোমাকে। তোমাকে জানতে হবে জিনিস, তোমাকে জানতে হবে। বা বলতে পারে যে তোমাকে স্টেট এমার্জেন্সি, ধরো স্টেট এমার্জেন্সি জারি হয়েছে, তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে বলো তো স্টেট এমার্জেন্সি কোন কোন ধারাগুলো স্টেট এমার্জেন্সির জন্য মানে এমার্জেন্সি মানে কোন কোন পার্টিকুলার ধারাগুলো স্টেট এমার্জেন্সির সম্পর্কে বলে। তুমি হয়তো বললে যে 356 এনাফ নয়, তারপরেও কিন্তু আরো অনেক রয়েছে, আরো অনেক ধারা রয়েছে, মানে অ্যাটলিস্ট একাধিক। তো এই একাধিক ধারাগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তো এইরকম ভাবে যখনই তুমি বলবে তখনই তারা কিন্তু কন্টেম্পোরারি বিষয়গুলোর সাথে লিঙ্ক করবে, লিঙ্ক করে তোমার আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করবে যে তোমার
এই প্রোগ্রেসিভ পড়াশোনাটাও আছে কিনা, নাকি তুমি শুধু বই পড়ে এসেছো? কারণ বইগুলো তো পুরনো হয়ে যাচ্ছে, নতুন নতুন ইস্যুস গুলো তো সিলেবাসে ঢুকছে। তো তুমি তার মানে আজ থেকে 5 বছর বা 10 বছর পর গিয়ে তার মানে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তো পুরনো হয়ে যাবে, এবং তুমি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে তো তার মানে পড়াতে পারবে না। তো ওনারা কেন তোমাকে রিক্রুট করবেন? তোমার তো মানে আন্ডারস্ট্যান্ডিংটাই ক্লিয়ার নয় যে তোমাকে কিভাবে পড়তে হবে, কিভাবে নিজেকে তৈরি করতে হবে। তাহলে তোমাকে কেন রিক্রুট করবে? তো কাজেই তোমাকে মাথায় রাখতে হবে যে পড়াশোনা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টস মানে তোমাকে রোজ দিন নিউজ পেপারটা পড়তে হবে। অ্যাটলিস্ট ছোটখাটো ডেভেলপমেন্টস গুলোর কথা বলছি না, বড়গুলো যেগুলো নাম বললাম, পলিটিক্যাল পার্টিস গুলো কখন কোন ডিসিশন নিচ্ছে, কোথায় কোন পলিটিক্যাল পার্টি ফরমেশন হচ্ছে, কোন কনটেক্সটে ফরমেশন হচ্ছে, বিশেষ করে বড় যদি হয় সেগুলো। সরকার কি ওয়েলফেয়ার পলিসি গ্রহণ করছে, সরকার নতুন নতুন কি ফরেন পলিসি গ্রহণ করছে, কোন দেশের সাথে কিভাবে রিলেশনস গুলোকে অনেক বেশি ডাইনামিক করার চেষ্টা করছে, কোন দেশের সাথে আমরা নতুন কিরকম ভাবে এগোনোর চেষ্টা করছি, আমরা আমাদের পার্লামেন্ট কি ডিসিশন নিচ্ছে, আইন নিচ্ছে, কোন আইনটাকে সংশোধন করছে, আমাদের সুপ্রিম কোর্ট কখন কি জাজমেন্ট দিচ্ছে, যেগুলো বললাম সবগুলো সম্পর্কে তোমার একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা তো অ্যাটলিস্ট থাকতে হবে। আদারওয়াইজ, এবং বিকল্প কি হতে পারে এগুলো জানতে হবে। এবং অনেক সময় বিভিন্ন ট্রিকি কোয়েশ্চেন্স তোমাদের দিয়ে দেবে, ঠিক ভুল। তোমরা অনেক সময় ভুল করে বসো যে ঠিক ভুলের বোধহয় কোনো একটা চুজ করতে হবে, নাও হতে পারে। ওনারা দিয়েছেন তোমার হচ্ছে একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জানার জন্য। তুমি যদি ভাবো যে সেই বায়নারিতেই আমি আনসার দেবো, তাহলে তুমি আটকে যেতে পারো, যদি বিশেষ করে তোমার হচ্ছে কন্টেম্পোরারি আন্ডারস্ট্যান্ডিং গুলো উইক থাকে। কিন্তু কন্টেম্পোরারি আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার স্ট্রং থাকে, তাহলে কি হবে যে তাহলে তুমি ওনাদের ওই বায়নারিতে আনসার না দিয়ে, আইদার অরে তুমি আনসার না দিয়ে তুমি নিজের থেকে একটা অল্টারনেটিভ রাস্তাও খুঁজে নিতে পারো, যেটা ওনাদেরকে হয়তো খুব সারপ্রাইজ করতে পারে এবং খুশি হতে পারে। সেই অল্টারনেটিভ ওয়েটাও কিন্তু জানতে হবে। অর্থাৎ যা পড়ছো সেটা এনাফ নয়, তোমার নিজের থিঙ্কিংটাকে জেনারেট করতে পারাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি কলেজে পড়াবে, প্রফেসর, তুমি স্কুল টিচারও নাও, প্রফেসর। তোমার লেভেল, চিন্তা ভাবনার লেভেল কিন্তু গবেষকদের লেভেলের সমান। এবং এই কারণে কলেজের টিচারদেরকে কিন্তু গবেষণার উপর তাদেরকে কিন্তু জোর দেওয়া হয়, তাদেরকে গবেষণার উপর তাদের মূল্য দেওয়া হয়, স্কুল টিচারদের দেওয়া হয় না এটা। তো কাজে তোমাকে জানতে হবে যে তুমি টিচার মানে প্যারালাল তুমি কিন্তু গবেষক এট দ্য সেম টাইম। তোমাকে তোমার ওই ভাবনাটা কিন্তু সবসময় জেনারেট করার ক্যাপাসিটি তোমার থাকতে হবে। এবং এটা তখনই সম্ভবপর যখন নিউজ পেপার গুলো রেগুলার পড়বে। কাজেই কোনো একটা নিউজ পেপার যেটা ভালো সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করো বাড়িতে, অ্যাটলিস্ট আগামী 6 মাস। এটা ইনশিওর করো। এরপরে তোমাদের টার্গেট থাকবে, এরপরে আমাদের নিজেদেরও টার্গেট থাকবে যে সারা সপ্তাহ ধরে তো আমরা পড়লাম। আমার চেষ্টা থাকবে এটা যে আমার যারা বিভিন্ন বন্ধু বান্ধব আছে, যারা বিভিন্ন ফিল্ডে পড়িয়েছে, যারা সিএসসি ইন্টারভিউ কোয়ালিফাই করেছে, এবং হতেও পারে যে কেউ একজন কোয়ালিফাই করেনি, তাকেও আমি ডাকতে পারি তার না কোয়ালিফাই করার কারণগুলো জানার জন্য। কারণ যারা করেছে তাদেরটা তো আমরা জেনে গেলাম, কিন্তু যারা করেনি তাদেরটাও তো জানতে হবে আমাদের। তো হতেই পারে আমি যারা করেনি, যদিও কেউ হয়তো রাজি হবে না যারা করেনি তারা আসতে, বাট আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট তাদের ইনডিরেক্টলি হয়তো তাদের গল্পগুলো শুনে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের নিতে হবে যে সপ্তাহে একটা করে আমি চেষ্টা করব যতদূর পারি আমি, যে একজনকে আমি এখানে প্রেজেন্ট করব যার মুখ থেকে আমরা শুনবো, যার মুখ থেকে আমি রবিবারের দিনটাই হয়তো ফিক্সড রাখতে পারি, কারণ তারা যেহেতু বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে পড়ান, সো কাজে তারা রাজি নাও হতে পারেন আমি যদি উইকডেতে ডাকি তাদের। সো বাট আমি যদি উইকেন্ডে ডাকি তাহলে হয়তো তারা রাত 8টার সময় এসে হয়তো আমাদের 1 ঘন্টা তার এক্সপিরিয়েন্সটা হয়তো আমাদের শেয়ার করলেন। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমারও থাকলে আমি করব। এবং আমরা চেষ্টা করব যে কিভাবে বেটারলি প্রেজেন্ট করা যায়। এই চেষ্টাটা আমাদের কিন্তু মোটামুটি, আমার চেষ্টা থাকবে যে মিনিমাম 20 জনকে তো ডাকবো আমি। তো 20 জনকে ডেকে 20 জনের মুখ থেকে তাদের অভিজ্ঞতাগুলো শোনা, সেটা কলেজ এবং ইউনিভার্সিটি যেখানেই থাকুক না কেন। আমার চেষ্টা থাকবে ম্যাক্সিমাম লেভেলে, আমি তো পারলে একেবারে শিবাশী চ্যাটার্জিকে পর্যন্ত নিয়ে আসবো, কিংবা আমি আরো যিনি অনেকবার সিএসসির ইন্টারভিউ, বোর্ডে ইন্টারভিউ নিয়েছেন তাদেরও আমি চেষ্টা করবো, বা কোনো রিটায়ার্ড পার্সনদেরকে চেষ্টা করবো, যাদের কাছ থেকে আমরা সরাসরি অনেক কথা শুনতে পাবো, যেগুলো আমাদেরকে আরো আমরা ঠিক পড়ছি, আমরা যে পড়ছি সেটা ঠিক পথে পড়ছি কিনা সেটা সেই পড়াশোনাটাকে ভ্যালিডেট করবে বা ইনভ্যালিডেট করে দিতে পারে। তো তার কাছ থেকেও আমরা এই কারণে কিন্তু শুনবো। তো আমাদের চেষ্টা ওটাও থাকবে, তোমরা ওই ক্লাসগুলোও অ্যাটেন্ড করতে হবে, তোমাদের মনে প্রশ্ন জেনারেট করতে হবে, জিজ্ঞেস করতে হবে। এটা কিন্তু তোমাদের এই সুযোগটাও কিন্তু তোমরা পাবে, এখানে আমি এটা করব। এসএসসির স্টুডেন্ট তোমরা দেখলে যে 6 জন পাশ করেছিল এইবার,
তো 6 জন পাশ করেছে এবং এদেরকে খুব ভালোভাবেই পড়ানো হয়েছে। অনেকেরই এখানে নাম ওই খুব মানে কাছাকাছি ওয়েটিং লিস্টে আছে, তারা আরো অনেক হয়তো 5-6 জন জব পেয়েই যাবে। তো এদের ইন্টারভিউ যখন আমি শুরু করি ইন্টারভিউ প্রসেস, তখন শুরুর দিকে আমি আমার এক বন্ধুকে রেখেছিলাম। সে এবার ইন্টারভিউ বোর্ডে কিন্তু ছিল, এসএসসির ইন্টারভিউ বোর্ডে ছিল। আমার এক বন্ধু, আমি তাকে ডেকেছিলাম, সে এসেছিল আমার রিকোয়েস্টে, এসে আমার স্টুডেন্টদের সকলকে বলেছে যে ইন্টারভিউ কিভাবে দিতে হবে, কিভাবে তৈরি হতে হবে। এবং লাকিলি দেখো যে সেই নিজেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে এবার থাকার সুযোগ পেয়েছিল। সিএসসির ইন্টারভিউ বোর্ডে সে ছিল, ইন্টারভিউ নিয়েছে। তো আমার চেষ্টা কিন্তু এই ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত থাকবে। যদি যারা ইন্টারভিউ বোর্ডে যাবেন তারা হয়তো আসবেন না, বাট চেষ্টা তো আমি করতেই পারি। অ্যাটলিস্ট যারা রিটায়ার্ড যারা করেছেন, যারা আর হয়তো যাবেন না কখনো, তারা। তো এই চেষ্টাটাও আমি করবো এবং সেটাও তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং প্রশ্ন করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করো একবার শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যখন দেখলে যে লাস্ট টাইম যখন সিএসসি রেজাল্ট বেরোলো, তখন আমি আমার এক যাদবপুরের সিনিয়রকে ডেকেছিলাম, সে তার অভিজ্ঞতাগুলো আমাদের বলেছিল এবং ওখান থেকেও আমরা অনেক শুনেছি। তোমরা ওই লেকচারটাও শুনে নিতে পারো যারা শোনোনি এখনো। তো এইগুলো আমাদের কিন্তু খুব কাজে আসতে পারে। এবং সবসময় মোটিভেশনসটাকে উপরে রাখো। মানে এই 6 মাসে তোমার কিন্তু নিজেকে যদি তুমি এটা ফিল করাও যে এখানে তো অনেক ভালো ছেলে মেয়ে আছে, কিন্তু তুমি জানো না এক্সাক্ট তারা কারা বা চাকরি পাবে কিনা, কিন্তু তুমি এইটা নিজেকে বারবার ফিল করাচ্ছ যে আমি এখানে তো অনেক ভালো ছেলে মেয়ে আছে, তাদের হবে। তাহলে তুমি কিন্তু ওই ধোনি সিনেমাতে, এমএস ধোনি সিনেমাতে যেমনটা হয়েছিল, এমএস ধোনি বলছিলেন যুবরাজের টিমের বিরুদ্ধে যখন তিনি হেরে যান, তখন তিনি বলছিলেন যে আমরা মাঠে গিয়ে হারিনি, আমরা হেরে গেছিলাম তার আগের রাতে। কোথায় না, বলছে যে বাস্কেটবল কোর্টে। বাস্কেটবল কোর্টে তারা হেরে গেছে। কেন? তার কারণ বাস্কেটবল কোর্টে যুবরাজকে দেখে, তখন তারা আন্ডার-19 খেলতো, যুবরাজকে দেখে তারা হেরে গেছে সেখানেই। কেন? কারণ যুবরাজের যে লাইফস্টাইল, তার নিজের প্রতি যে তার মানে কনফিডেন্স, তো সেটা তার বডি ল্যাঙ্গুয়েজের বারবার ফুটে উঠছিল। এবং সে যখন রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, তখন ওই ঝাড়খণ্ডের টিম বা ধোনির টিমের প্রত্যেকেই তখন তাকে দেখে নিজেরা আন্ডার কনফিডেন্স ফিল করছে এবং তার প্রশংসা করছে, যুবরাজের প্রশংসা করছে। তো ওখানেই ধোনি বলছেন যে ওখানেই হেরে গেছে সবাই, আমরা মাঠে হারিনি। মাঠে তো ভালো স্কোর করেছিলাম, আমি তো প্রথম দিন ভালো রান করেছি, পরের দিন ভালো, কিন্তু আমরা হেরে গেছি ওইখানে যখন ওরা ব্যাটিং করতে নেমেছে। তখন ওদের রানটা অনেকটাই বেশি হয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা রানটা করতে পেরেছে। তার কারণ যে স্যারেন্ডার তো আগেই করে নিয়েছে এরা, ওর ওই কনফিডেন্স দেখে। তো এই তোমারও কিন্তু একই বিষয়, মানে তোমাকে এখান থেকেও শিখতে হবে, প্রত্যেকটা বিষয় থেকে শিখতে হবে যে তুমি এখন মানে এই যে 6 মাসের জার্নিটা, সেটা হচ্ছে ওই ধরে নাও যে ধোনির এক্সপিরিয়েন্সের হচ্ছে ওই বাস্কেটবলের এক্সপিরিয়েন্স, বাস্কেটবল কোর্টের হচ্ছে কিন্তু ওই রাতের কথা। যে তুমি যদি এটা নিজেকে ফিল করাও যে তোমার হবে না, তাহলে হবে না। তুমি যদি এটা ফিল করাও যে আরো অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে, তাদের হবে, আমার হবে না, তাহলে হবে না। তাহলে আমি তো বলবো তুমি ইন্টারভিউ বোর্ডেই যেও না, মিছিমিছি নষ্ট করো না সময়, অন্য কোথাও টাইম ইনভেস্ট করো। কিন্তু যদি এই কনফিডেন্স থাকে যে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। কিংবা হতে পারে যে এটা তো তোমার হলো না, ওয়েটিং এ থাকলো, ঠিক আছে, ধীরে ধীরে হবে। একটা ওয়েটিং এর 1 বছর, প্যানেলের 1 বছর টাইম থাকে, সে তখন হবে, পরের বার হবে, পিএসসি বেরোবে, সেটাতে হবে। ইউনিভার্সিটি গুলো বেরোচ্ছে পরে, যদি আমাদের এখানে ধরে নাও 15টা ইউনিভার্সিটি থাকে, মানে 15টা ইউনিভার্সিটি যদি 3টে করে সিট ফাঁকা থাকে, অনেক আছে তো, অনেক বেশি, আমি 3টে করে ধরলাম, 45 সিটস এখানে ফিল আপ হবে। 45 সিটস ফিল আপ হওয়া মানে তুমি ধরে নাও যে যারা টপ র্যাঙ্কের স্টুডেন্ট, যারা ভালো নিয়মিত লেগে আছে, বিভিন্ন সেমিনারে যায়, কনফারেন্সে যায়, পেপার প্রেজেন্ট করছে, বই লিখছে, এবং নতুন ডিসিপ্লিন গুলো যেগুলো উঠে আসছে সেগুলোর সাথে সে নিজেকে পরিচিত করাচ্ছে। যেমন এখন ইন্ডিয়ান নলেজ সিস্টেম চলছে, সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে কি হচ্ছে এক্সাক্ট, সেগুলো সম্পর্কে তার খবরাখবর সে রাখছে, কারণ এগুলোই তো সিলেবাসে ঢুকবে আগামী 1-2 বছরের মধ্যে। তো সে খবরাখবর রাখছে এগুলো সম্পর্কে, নিজের সে পেপার প্রেজেন্ট করছে, সেখানে নিজেরও একটা জায়গা দখল করছে সেই সিলেবাসের মধ্যেই। তো ফলে কি হবে যে সে যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, সে তখন কিন্তু তার কনফিডেন্স লেভেলটা অন্য রকমের হবে। এবং ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখবে যে যাদের সাথে পেপার প্রেজেন্ট করেছে তারা ইন্টারভিউ বোর্ডে বসে আছে। তো ফলে তার খুব একটা বেশি কঠিন হবে না যাত্রাটা, এবং খুঁজে পাবে না, এই সংখ্যাটা খুঁজে পাবে না, দেখবে খুব সাধারণ মানে ছেলে মেয়েরা যাচ্ছে ইউনিভার্সিটিতে চাকরি পাবে। কাজেই নিরাশ কখনো হবে না। মাঠে গিয়ে তোমার হচ্ছে কিন্তু তোমাকে গেমটা জিততে হবে, কিন্তু তুমি মাঠে নামার আগেই যদি তুমি স্যারেন্ডার করে দাও, তাহলে কিন্তু
আমি বলবো যে তাহলে তুমি পড়াশোনাটা ছেড়ে দাও, তোমার জন্য এই পড়াশোনাটা নয়। না আমি ক্লাস রেকর্ড করছি, তোমাকে জয়েন হওয়ার দরকার নেই, আমি তো বললাম তোমাকে, তুমি কথা শোনো না কেন? থাক বললাম তো তোমাকে। তো এই বিষয়টা তোমাকে কিন্তু এনশিওর করতে হবে। তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এর সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের নোট বানিয়ে নিজেকে পড়তে হবে, এবং এই নোটটা কোন নোট হবে সেটা বোঝার জন্য, মানে তোমার কাছে যদি টাইম থাকে এক্সট্রা, তো তুমি কোন নোটটা বানাবে সেটা বোঝার জন্য তোমাকে চেষ্টা করতে হবে যে কোনো একটা টপিক ধরে নাও এবং সেই টপিক থেকে মেটা কনসেপ্ট গুলো কি আছে সেটার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হতে হবে। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে যদি ধরে নিই জন স্টুয়ার্ট মিল, তুমি জন স্টুয়ার্ট মিল পড়ছো, অ্যাডভান্স লেভেলে পড়ার জন্য হয়তো জন স্টুয়ার্ট মিল খুলে বসেছো। আমি বারবার বলছি ছড়িয়ে ছিটিয়ে কেউ পড়বে না, সিকোয়েন্সে পড়বে। যে যে থিমটা ধরবে সেই থিমটার প্রথম টপিক থেকে শুরু করে শেষ টপিক পর্যন্ত আসবে। হঠাৎ করে জন স্টুয়ার্ট মিলে জাম্প করবে না। প্লেটো না পড়ে জন স্টুয়ার্ট মিলে জাম্প করলে, বেনথাম না পড়ে জন স্টুয়ার্ট মিলে জাম্প করলে, জেমস মিল না পড়ে তুমি জন স্টুয়ার্ট মিলে জাম্প করছো, তুমি ভুল ভাবে পড়ছো, তুমি গুলিয়ে ফেলবে, তুমি মুখস্থ করার চেষ্টা করছো। তোমার ব্রেন এই পড়াশোনাটাকে মুখস্থ করার চেষ্টা করবে, মেমোরাইজ করার চেষ্টা করবে, কিন্তু বেশি দিন থাকবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার করতে তাহলে সিকোয়েন্সে পড়তে হবে, কারণ উনি সিকোয়েন্সে কিন্তু ওই আলোচনাগুলো নিয়ে এসেছেন। 10 জন থিঙ্কার্সকে তিনি কোট করেছেন, সেখানে তাদের আলোচনাকে কোট করেছেন এবং তাদেরকে তিনি সেখানে ক্রিটিসাইজ করেছেন এবং অল্টারনেটিভ আইডিয়া তিনি দিয়েছেন। এবং তারপরে আবার এসে পরেররা এসে তাকে আবার ক্রিটিসাইজ করেছেন। তো দিস ইজ হাউ তোমাকে অর্ডার তো মেনটেন করতে হবে, তো অর্ডারটা মেনটেন করবে। কিন্তু তুমি যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে তুমি বুঝবে কি করে যে কোনগুলো মেটা কনসেপ্ট যেগুলো জিজ্ঞেস করবেই, বা বেসিক কনসেপ্ট যেগুলো জিজ্ঞেস করবেই। তাহলে তোমার একটা কাজ তুমি করতে পারো সেটার জন্য, সেটা হচ্ছে যে চুপচাপ মোটামুটি 15-20 মিনিট টাইম নিয়ে বা 1 ঘন্টা টাইম নিয়ে যে কোয়েশ্চেন, কারণ ইনফরমেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করবেই তোমাকে, মানে এটা নেটের কোয়েশ্চেন, নেটের প্যাটার্নে যে পড়াশোনাটা করেছো সেটা তো লাগবেই, ইনফরমেশনের পার্টগুলো তোমার লাগবেই, কিন্তু তোমাকে আরো অনেক বেশি পড়তে হবে কনসেপচুয়াল পার্টে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন কনসেপ্টগুলোকে আমাকে জোর দিতে হবে সেটা বোঝার জন্য তোমাকে ওই থিঙ্কার ওয়াইজ বা টপিক ওয়াইজ তোমাকে একটা টপিক ধরতে হবে, এবং সেখানে তোমাকে চেষ্টা করতে হবে সেখানে যে সেখানে কোন কোন কনসেপ্টগুলো আছে সেগুলোকে নোট করো। যদি জন স্টুয়ার্ট মিল হয় তাহলে তোমার সবার আগে বোঝার চেষ্টা করো যে জন স্টুয়ার্ট মিলের যেমন সবার প্রথম হচ্ছে যে তিনি কোন বইগুলো দিয়েছেন, কোন বই লিখেছেন, কোন কনটেক্সটে লিখেছেন, কত সালে লিখেছেন, আন্ডারস্ট্যান্ডিং কি আছে, মোটামুটি এগুলো। কিন্তু কনসেপ্টগুলো কিভাবে বুঝবে, যেমন হচ্ছে যে এখানে সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট। তো সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট বলতে কি বোঝায় তোমাকে জিজ্ঞেস করেই বসলো, হয়তো ইন্টারভিউ বোর্ডেই বললো আচ্ছা জন স্টুয়ার্ট মিল, আচ্ছা সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট বলতে তিনি কি বুঝিয়েছেন, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট বলতে কি বুঝিয়েছেন, আচ্ছা কোন কনটেক্সটে দিয়েছেন তিনি, কনটেক্সটটা কি। শুধু শুধু তার বলবেন একটা কথা, তার তো একটা বেস থাকবে, তার তো একটা কনটেক্সট থাকবে, কনটেক্সট ছাড়া তো কিছু হয় না রে বাবা। তো কোন কনটেক্সটে তিনি এই কনসেপ্টটা নিয়ে আসলেন, সেলফ রিগার্ডিং কনসেপ্ট, আদার রিগার্ডিং কনসেপ্ট, তাহলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যে সেলফ রিগার্ডিং কনসেপ্ট বলতে কি বোঝায়, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট বলতে কি বোঝায়, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বলতে তিনি কি বুঝিয়েছেন, তিনি 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 রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের আইডিয়াটিকে কিভাবে তিনি ফুলফিল করেছেন বা তিনি প্রুফ করেছেন, তার কি জাস্টিফিকেশন দিয়েছেন। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য তিনি যে কথাগুলো বলেছেন, বা সাবজুগেশনস অফ উইমেনের জন্য তিনি কি কি কারণ দেখিয়েছেন, যে মেয়েরা সাবজুগেটেড, কি কি কারণ দেখিয়েছেন, এবং কিভাবে তিনি সেখানে মেয়েদের ইমানসিপেশন এনশিওর করলেন, কি কি তিনি লজিক দিয়েছেন, তার তিনি রিজনস কি দেখিয়েছেন, সেখানে মানে গ্রাউন্ড কি দেখিয়েছেন, জাস্টিফিকেশন কি দিয়েছেন, জানতে হবে। তোমাকে জানতে হবে যে ম্যানুয়াল, যে পলিটিক্যাল ইকোনমি বলে তার যে 1848 যে বইটা বেরিয়েছিল সেখানে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি আছে, সাবজুগেশন অফ উইমেনে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি আছে, তিনি তার নন লিবার্টি বলে তার বইটাতে বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি আছে, এগুলো জানতে হবে তোমাকে। ইউটিলিটারিয়ানিজম বলেও বোধহয় তিনি একটা বই লিখেছিলেন, তাই তো। তো সেখানে তার আন্ডারস্ট্যান্ডিং কি আছে, কাকে ক্রিটিসাইজ করে তিনি বইগুলো লিখছেন, এগুলো জানতে হবে। এবং আরেকটা আইডিয়া তার আছে যে তিনি হচ্ছে প্লুরাল ভোটের কথা বলছেন, প্লুরাল
প্লুরাল ভোটের কথা বলছেন তিনি, কোন কনটেক্সটে বলছেন? প্লুরাল ভোট বলতে কি বুঝিয়েছেন তিনি? কি প্লুরাল ভোটের কনসেপ্টটা কি? তিনি মাইনরিটিদের টোটালিটারিয়ান মানে মেজরিটারিয়ান হচ্ছে একটা টোটালিটারিয়ানিজমের কথা বলেছেন, সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রবাদের কথা বলেছেন। সেই কনসেপ্টটা কি? আচ্ছা বলো তো, মেজরিটারিয়ান টোটালিটারিয়ানিজম বলতে কি কি বুঝিয়েছেন তিনি? কার কাছ থেকে আইডিয়াটি ধার করলেন? এইটা তোমাকে, এই কনসেপ্টটা তোমাকে কিন্তু ক্লিয়ার হতে হবে। এগুলো তোমার মধ্যে কিন্তু এই ক্ল্যারিটি গুলো, এবং তোমাকে এটা সুনিশ্চিত করতে হবে যে মাইনরিটি রাইটস গুলোকে তিনি কিভাবে এনশিওর করলেন, মাইনরিটি রাইটস গুলোকে এনশিওর করলেন। এবং যখন তুমি উত্তর বলবে, যখন তুমি কোনো রিজনস বলবে, জাস্টিফিকেশন দেবে, তখন আইদার 1 2 3 4 করে বলবে, কাউন্ট করে করে, স্যার ম্যাডাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1 এটা বলতে পারি, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা, কাউন্ট করে বলো। ওনারাও শুনতে খুশি হবেন, কারণ তোমার ইন্টারভিউ বোর্ডে অ্যাটলিস্ট ওই সুযোগটা থাকে না যে লম্বা লম্বা তুমি কথা বলবে, ওরা শুনো ধৈর্য নেই ওদের। তুমি মেন জিনিসটা হিট করতে হবে, কিন্তু কনটেক্সট লেস হলে হবে না, কনটেক্সটটাকে জুড়ে রেখে কথা বলতে হবে। আবার যেটা হয়তো তোমার একটুখানি গুছিয়ে বলতে হবে সেটা গুছিয়েই বলো, যেটা ওই 1 2 3 4 করে পয়েন্টে না বললেও হবে, একটা সেন্টেন্সে বললে হয়তো একটা 3 4 লাইনের সেন্টেন্সে বললে সেইটা সেইভাবেই তোমাকে বলতে হবে। তো এই জিনিসগুলো শিখতে হবে। আর একটা বিষয় যেটা তোমাদের সুনিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের ওখানে ডেমো হবে। যখন তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে তখন তোমার প্রথম কাজটা হবে যে তোমাকে বলবে যে তুমি কোন টপিক পড়াবে বলো। তুমি যখন বলবে যে আমি অমুক ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের অমুক টপিক পড়াবো, জন স্টুয়ার্ট মিল পড়াবো, তখন তোমাকে, তুমি যখন পড়াতে পড়াতে যদি কোথাও গিয়ে বলো যে অন লিবার্টি পড়াতে গিয়ে তুমি যদি হয়তো বলে ফেললে যে সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট, তোমাকে ওখানে পরে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করবে, আচ্ছা এগুলোর বাংলা মানে কি, বাংলা মানে এগুলো জানো? জিজ্ঞেস করবেই কিন্তু। কেন? তার একটা বড় রিজনস হচ্ছে যে পশ্চিমবঙ্গে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে কলেজগুলিতে বা স্কুলগুলিতে সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের। তুমি ইংলিশে বলে দিলে একটা কোনো শব্দ, তারপর তুমি সে নিজের সেটারই একটা সঠিক মানে জানো না, বা তার সেটা সঠিক বাংলা অর্থ জানো না, তোমার পুরো ওখানে ডেমোটা কিন্তু জিরো। কারণ তোমার প্রেজেন্টেশন তার মানে ঠিক হয়নি, তুমি তুমি তোমার দক্ষতা নেই ওই টপিকের উপরে। মানে এটাই প্রমাণ। টপিকে দক্ষ থাকতে পারে, মানে তুমি মানে ওখানে পড়াতে বলছে মানে তোমার ওয়ে অফ টিচিংটা দেখবে। তো তার মানে ওয়ে অফ টিচিং এর মধ্যে তোমার অ্যাকুরেসি আসেনি, তোমার পারফেকশন আসেনি। তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের পড়াবে কিন্তু ইংলিশ ওয়ার্ড অনেক বেশি ইউজ করছো, হতেই পারে। আবার হতে পারে যে খুব একটা বাংলা শব্দ তুমি খুব ভালো রকম একটা বাংলা শব্দ ইউজ করেছো, তখন সেখানে তোমাকে ইংলিশ ওয়ার্ড জিজ্ঞেস করতে পারে। এটা কিন্তু এটা খুব রেয়ার বেসিসে হবে যে বাংলা ওয়ার্ড ইউজ করেছো কিন্তু তোমাকে ইংলিশ ওয়ার্ড জিজ্ঞেস করবে, এটা খুব হবেই না এক প্রকার ধরে নাও। কিন্তু ইংলিশ ওয়ার্ড যদি তুমি জিজ্ঞেস করো, আর যদি সেখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের সংখ্যাটা যেহেতু কলেজে বেশি হবে, তাই তোমাকে বাংলা অর্থটা তো জিজ্ঞেস করবে যে তুমি সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট বলতে কি বোঝাতে চাও, মানে এটার বাংলা মানেটা কি। এবার যদি তুমি ওখানে তুমি হয়তো বলো তুমি জেনারেলি আমরা এইভাবেই এখন অভ্যস্ত হয়ে গেছি, আজকে আমরা কেউ আর পিওর বাঙালি নই, কাজে এটা অসুবিধার কিছু নয়। কিন্তু তুমি যদি জিজ্ঞেস করার পর যদি উত্তরটা না দিতে পারো, তাহলে সেখানে কিন্তু তোমার প্রেজেন্টেশন কিন্তু ওয়ে অফ টিচিংটা কিন্তু জিরো। তোমাকে এই কারণে পড়ানোর সময় এটাও ধ্যান রেখো যে বাংলা শব্দগুলোর মানেটা তোমাকে কিন্তু জানতে হবে। কিন্তু এই দায়বদ্ধতা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য খাটে না। এটা কার জন্য খাটে? বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু সে বাংলা বলছে, বাংলায় পড়াবো আমি, কিন্তু পড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে সে ইংলিশ ওয়ার্ড প্রচুর ইউজ। এটা আমার ক্ষেত্রে হয়, অনেকের তোমাদের ক্ষেত্রে হতে পারে। এখানে তোমাকে কিন্তু বাংলা ওয়ার্ডের মানেটা জানতে হবে, ইংলিশ ওয়ার্ডের মানেটা জানতে হবে, বাংলা মানেটা জানতে হবে, বাংলা হচ্ছে অর্থটা জানতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু পুরো ডেমো তোমার কিন্তু একদম জিরো, তুমি পাবে না কোনো নাম্বার। এরপরে তোমার এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের জন্য এই কারণে খাটে না, তার কারণ তো তার নিশ্চয়ই বলবে যে আমি ইংলিশেই বলবো, তো কাজে ইংলিশে বলো, অসুবিধা কিছু নেই। তো ইংলিশেই তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশন দাও, তোমাকে আর জিজ্ঞেস করবে না যে এটার বাংলা মানে কি, কারণ তুমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, তো কাজেই তোমার বাংলাতে বলতে অসুবিধা হতেই পারে। তো তোমাকে আর কেউ জিজ্ঞেস করবে না, ওখানে কেউ জিজ্ঞেস করবে না। তো কাজেই এই জায়গাটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য কিন্তু এই জায়গাটাও কিন্তু একটা নোটিশ করার বিষয়, এটাও মাথায় রেখো। এবং সবসময় চেষ্টা এটাই করবে যে যে চয়েস গুলো তুমি নিচ্ছ, যদি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট নিয়েছো, তাহলে মোটামুটি ভাবে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যদি তুমি নিয়েছো, তাহলে তোমার চেষ্টা কি থাকবে? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট নিলে তোমার চেষ্টা থাকবে যে ব্যালেন্স করে অন্যান্য পেপার গুলোকে নিবে। চেষ্টা করো যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট নাই রাখার, নিলে অসুবিধা কিছু নেই অ্যাজ সাচ, বাট ব্যালেন্সটা করো।
কারণ ওয়েস্টার্নটা হলে জেনারেলি অনেকেই এটা একটা অ্যাজাম্পশন যে ইন্ডিয়ানটা তো ওর মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েই যাবে সে যদি একটু পড়ে। যদি তুমি অন্য কিছু বলার চেষ্টা করো এবং যেটা সহজ সেই টপিক গুলোকে থিম গুলোকে তোমার নিজের প্রেজেন্টেশনের জন্য রাখো, বা তোমার নিজের বলো যে স্পেশাল পেপার হিসেবে আমি এইগুলোই পড়াবো, এটা সুনিশ্চিত করো। এটা সুনিশ্চিত করতেই হবে, এখানে কোনো বিকল্প নেই, এখানে কোনো বিকল্প নেই। তো তোমাকে যেটা তোমার জন্য যেগুলো সহজ সেগুলো চুজ করো। তুমি হতেই পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বললে, কারণ প্রত্যেকটা কলেজের সিলেবাস সবগুলো যেগুলো বলেছো সবই আছে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলতে পারো, তুমি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বলতে পারো, কিংবা পলিটিক্যাল সোসিওলজি বলতে পারো। এগুলো তোমাকে কিন্তু বলতেই হবে, মানে তোমার কাছে যেটা সহজ সেটা। এবং সহজ মানে হচ্ছে তুমি কিন্তু ওই অ্যাটলিস্ট প্রাইমারি বইগুলোর নাম জানো, তুমি প্রাইমারি বইগুলো না পড়লেও ওই টপিকের উপর যতগুলো প্রাইমারি বই আছে, এবং যারা থিঙ্কার্স আছে ওই 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 পার্টিকুলার সিলেবাসের উপরে, যারা প্রমিনেন্ট থিঙ্কার্স আছেন বা যারা হচ্ছে ট্র্যাডিশনালি যারা হচ্ছে একেবারে প্রমিনেন্ট থিঙ্কার্স, তাদের নামগুলো তো তুমি জানবেই, তাদের বইয়ের নামগুলো তো তুমি জানবে, এটা তোমাকে তো জানতেই হবে, এখানে কোনো বিকল্প নেই, জানতেই হবে তোমাকে এখানে। তো যখন তুমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়ছো তখন তোমাকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের একটা লিস্ট করো আজকে গিয়ে বাড়িতে বসে, বা আগামী দিনেও এটা করো নিজের থেকে ধীরে ধীরে, যে সবার আগে একটা লিস্ট করো যে ওই পার্টিকুলার টপিকটার উপর কতজন থিঙ্কার্স এর নাম তুমি জানো যে যারা বিভিন্ন আইডিয়া গুলো দিয়েছে, মেটা আইডিয়া যেগুলো। যেমন সবার প্রথমে প্লেটোর নাম আসবে, অ্যারিস্টটলের নাম আসবে, সক্রেটিসের নাম আসবে, তিনটে নাম তোমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে পেয়ে গেলে। তারপরে তোমরা মিডল মানে রোমান পিরিয়ডে যদি চলে যাও তাহলে তোমরা ওইখানে, আমি নিজেও ওই রোমান পিরিয়ডের নামগুলো সব এখন ভুলছি, ঠিক আছে, তো সেই 3-4টে নাম ওখানে তুমি জেনে নিলে। তুমি মডার্ন পিরিয়ডে এসে তারপর তোমাকে বেশ কতগুলো নাম জানতে হবে, অ্যাটলিস্ট তোমাকে নাম জানতে হবে সেখানে মন্তেস্কুর সিলেবাসে নেই কিন্তু মন্তেস্কুর আইডিয়া আসবে, সেপারেশন অফ পাওয়ার আইডিয়া আসবে। যখনই তুমি লিবার্টির কথা বলবে তখনই তোমাকে তো সেপারেশন অফ পাওয়ার থেকে প্রশ্ন করবেই, তোমাকে এভিডাইসি থেকে প্রশ্ন করবেই। তুমি বললে যে আমি আমি এখন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স পড়াবো, কিন্তু তোমাকে তো ওই মানে এভিডাইসি তো বইয়ের নাম জিজ্ঞেস করবেই, এভিডাইসি কনসেপ্টের নাম জিজ্ঞেস করবেই, কি বলেছেন তিনি এটা সম্পর্কে তোমাকে তো জিজ্ঞেস করবেই। তো একটা মোটামুটি একটা লিস্ট তৈরি করো, এটাও যদি অনেকের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ওয়েবসাইটে চলে যাও, অ্যাপে চলে যাও, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ইউনিট 2 যেটা আছে সেখানে দেখো, একটা বড় নামের একটা তালিকা তো এমনিতেই পেয়ে যাবে। তাছাড়াও তোমাকে আরো অনেকগুলো নাম দেখতে হবে, তাদের বইয়ের নামের একটা তালিকা তৈরি করে ফেলো আজকে। যেমন আমি একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থিঙ্কার্স এর একটা লিস্ট তৈরি করে দিয়েছি 2 পেজে, তোমাদের অনেকের কাছে আছে যারা পড়েছো, ওটা আমি শেয়ার করে দেবো তোমাদের। ওখানে সমস্ত যে প্রমিনেন্ট থিঙ্কার্স তাদের সবারই নাম আছে, তাদের বইগুলোর নাম আছে। এইরকম একটা লিস্ট তৈরি করো ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্সদের, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এবং সিকোয়েন্সে তৈরি করো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ঠিক আছে। তারপরে সিসেরো, রোমান পিরিয়ডের একজনের নাম মনে পড়লো, সিসেরোর কি কন্ট্রিবিউশন আছে সেটা 2-4 লাইনে দেখে নাও, তার বইয়ের নামগুলো কি আছে সেটা দেখে নাও, তার কনসেপ্ট কি আছে সেটা দেখে নাও, ওই সময়ের মেইন আন্ডারস্ট্যান্ডিং কি ছিল, রোমান পিরিয়ডের মেইন আলোচনা কি ছিল, যেমন ল, সিটিজেনশিপ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেই সময়কার আলোচনা জানতে হবে, কি আলোচনা দিয়েছে। যেমন এসএসসি তে এবার একটা 12 টেবিল বলে একটা কনসেপ্ট এসেছিল নতুন, দেখে নিতে হবে, কারণ যারা প্রশ্নটা তৈরি করেছে এসএসসি তারাই তো এই ইন্টারভিউ বোর্ডে বসবে, তোমাকে 12 টেবিল দেখতে হবে। তো কাজে কন্টেম্পোরারি যে কোয়েশ্চেন্স গুলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো চোখ রাখো, নতুন কি প্রশ্ন ঢুকছে সেখানে, এগুলো মাথায় রাখো, হয়তো ইন্টারভিউ বোর্ডে ওটা জিজ্ঞেস করে বসলো তোমাকে, হতেই পারে। হিউম্যান সাইকোলজি, এরাই ঘুরিয়ে ফিরিয়ে থাকবেন ওখানে, এনারাই ছোট্ট একটা দুনিয়া। তো কাজেই তোমাকে এইগুলো থেকে জিজ্ঞেস করতে পারে। তো 12 টেবিলের কনসেপ্টটা কি তোমাকে জিজ্ঞেস করতে হবে, ল থেকে কনসেপ্টটা এসেছে, 12 টেবিল রোমান পিরিয়ডের আলোচনা, তো কি কোন কনটেক্সটে এসেছে, কি বলেছে সেটাতে জানতে হবে, কে দিয়েছে জানতে হবে। তো এইরকম ভাবে রোমান পিরিয়ডের কয়েকজনের নাম জেনে নিলে, তাদের বইগুলোর নাম, কনসেপ্টের নাম, ওখানেই ওই পিরিয়ডের মোটামুটি আলোচনাগুলো। এরপরে মিডল পিরিয়ডে যখন চলে আসবে তখন তুমি মিডল পিরিয়ডে যখন তুমি চলে আসবে, মধ্যযুগে যখন চলে আসবে তখন সেখানেও তুমি এদেরও নামগুলো পাবে, আরো কিছু নাম পাবে। আধুনিক যুগে যখন চলে আসবে তখন তো আরো অনেক পাবে, বিশেষ করে আধুনিক যুগটার উপর জোর দিতে হবে, মডার্ন পিরিয়ডের উপরে। শুরুটা হচ্ছে তো মেকিয়াভেলি থেকে, কিন্তু মেকিয়াভেলির আগেও অনেক আছে, মেকিয়াভেলির পরেও অনেক আছে, যেগুলোর নামগুলো অ্যাজ আমাদের সিলেবাসে নেই, কিন্তু ইউজির সিলেবাসে আবার ওগুলো আছে। ইউজির সিলেবাসে সেপারেশন অফ ল আলাদাভাবেই তোমাকে আছে, সিলেবাসে আছে, তোমাকে পড়াতে হবে। তোমার নেটের সিলেবাসে এগুলো নেই, তুমি তাই তোমার মাথায় না থাকতে পারে, কারণ এত বছর ধরে তুমি গত 2 বছর ধরে নেটের সিলেবাস নিয়েই ব্যস্ত ছিলে, কিন্তু এখন তোমাকে বাধ্যতামূলক ভাবে তোমাকে কিন্তু এখন এই সিলেবাস গুলো দেখতে হবে। এবং সিলেবাসের মধ্যে ভেতরে নাও থাকতে পারে, লেখা নাও থাকতে পারে, কিন্তু ওই থিওরি বা কনসেপ্টের ভেতরে দেখবে ইন্টিগ্রাল পার্ট হিসেবে চলে আসবে। যেমন লিবার্টি বললাম যে মন্তেস্কিউ ইজ দ্য
is an integral part of say liberty. You cannot separate মন্তেস্কু from liberty. যে তিনি লিবার্টির আইডিয়াটাকে আরো অনেক বেশি প্রমোট করার জন্য বা স্ট্রং করার জন্য তিনি সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট কিন্তু দিয়েছেন। তো তোমাকে জানতে হবে। তো এইরকম ভাবে মন্তেস্কু, হবস, লক, বোদা যেগুলো সিলেবাসে নেই, ঠিক আছে, সেগুলোর নাম একটা তালিকা তৈরি করো। এগুলো একটা তালিকা তৈরি করো, সেই তালিকাতে তাদের কন্ট্রিবিউশন কি সেগুলো লেখো। তাদের কন্ট্রিবিউশন কি আছে, তারা কি কন্ট্রিবিউশন দিয়েছেন, কি কন্ট্রিবিউশন তারা দিয়েছেন। গ্রামার অফ পলিটিক্স কে লিখেছে? ল্যাস্কি। প্রত্যেকটা থিঙ্কার্স এর 2-4 লাইনে করে তাদের কন্ট্রিবিউশন গুলো মনে রাখো। 2-4 লাইনে তাদের কোন বইয়ে লিখেছেন, কোন বইয়ে বলেছেন, এই জায়গাটাতে ফোকাস হও। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়তে গেলে এই তালিকাটা সবার আগে বানিয়ে নাও। এইটা করতে পারলেই তোমরা মনে রাখবে যে 20% গেম তুমি জিতে গেছো। ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে 20% গেম তোমার দখলে আছে। 20% তুমি জিতে গেছো। যে থিঙ্কারদের তালিকা তৈরি করে নিয়েছো, তাদের বইয়ের নাম তৈরি করে নিয়েছো, পাবলিকেশন ইয়ার মেনশন করে নিয়েছো, তাদের কনসেপ্ট গুলোরও ওখানে মেনশন করে নিয়েছো, একটা কনসেপ্ট দিয়েছেন, তালিকা তৈরি করে নিয়েছো, ব্যাস 20% 25% গেম তোমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থেকে তুমি জিতে গেছো। এরপরে তোমার 75% তোমাকে এফোর্টস দিতে হবে কনসেপ্ট গুলোকে ডেভেলপ করার জন্য। যে কনসেপ্ট কি কি তিনি দিয়েছেন, কি কি কনসেপ্ট তিনি দিয়েছেন, কারা কি কনসেপ্ট দিয়েছেন এবং সেটা কি, কোন কনটেক্সটে দিয়েছেন, সেগুলো তোমাকে জানতে হবে। তাহলে এইরকম ভাবে চেষ্টা করো, ল্যাস্কি বলো, বেনথাম বলো, হবস বলো, লক বলো, রুশো বলো, মন্তেস্কু বলো, এভিডাইসি বলো, টি.এইচ. গ্রিন বলো, সবার নাম পাবে না সিলেবাসে, কিন্তু বইয়ে আলোচনায় মানে বইয়ের টেক্সটের ভেতরে পাবে। টি.এইচ. গ্রিন আছে, হব হাউসের নাম আছে, তারপরে তোমাদের ধরে নাও যে নম চমস্কির নাম আছে, মডার্নে যদি চলে আসে একেবারে কন্টেম্পোরারি, নম চমস্কির নাম পাবে। তো একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত আরো যারা যে সমস্ত নামগুলো এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় তুমি শুনেছো তাদের একটা তালিকা করো, সেই তালিকায় তাদের বইয়ের নামগুলো নোট করো এবং বারবার ওইগুলোকে দেখো, দরকার হলে দেয়ালে টাঙিয়ে দাও, বারবার তুমি ওইটাই দেখো কি দিয়েছে এবং বোঝার চেষ্টা করো 2-4 লাইনের মধ্যে কোন কনটেক্সট দিয়েছে। সেটা যদি বুঝে যাও তাহলে তোমার ওটা মনে থাকে রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু নয়। তো দিস ইজ হাউ তোমাকে এইটা কিন্তু সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটা টপিক থেকেই, সেটা এখন আইআর বলো, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বলো। ইন্ডিয়ান পলিটিক্যাল থটসে তো মানে থিঙ্কার্সের সংখ্যাটা খুবই কম, কাজে সেটা মেমোরেবল, কাজেই সেটা করতে হবে। এরপরে তোমাদের অন্যান্য সমস্ত কনটেক্সটেই তাই। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন আসবে তখন ধারা, কোনো বিকল্প নেই ধারা ছাড়া, মানে আর্টিকেল, আর্টিকেলের একটা লিস্ট এখন থেকে পড়তেই হবে। দুটো ভাবে পড়তে হবে আর্টিকেল গুলোকে, একভাবে পড়তে হবে তোমাকে থিম অনুসারে, আর একভাবে পড়তে হবে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল অনুসারে। কারণ ইন্ডিপেন্ডেন্টলিও তোমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে জিজ্ঞেস করলো, তুমি একটা কিছু টপিক পড়াচ্ছ বা বলছো কিছু, তুমি বললে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো, তোমাকে জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা বলো তো 32-তে কি আছে, আচ্ছা বলো তো 368-এ কি আছে। হুটহাট করে জিজ্ঞেস করবে, কারণ এগুলো করেছে, আমি মন গড়া কথা বলছি না, এগুলো অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি অনেকের কাছ থেকে শুনে, তাদের ইন্টারভিউ শুনে, কাজেই সেই জায়গা থেকেই তোমাদের বলছি, হুটহাট করে জিজ্ঞেস করবে আর্টিকেল। তো যেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি জানতে হবে, প্লাস থিমের মধ্যে কি আর্টিকেল আছে তার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এবং থিমগুলো গুটি কয়েক, খুব বেশি নয়। সিটিজেনশিপের থিম, সরি ইন্ডিয়ান টেরিটরির থিম, সেখানে সব আর্টিকেল মনে না করলেও চলবে, কিন্তু আগামী দিনে যেহেতু ডিলিমিটেশন হবে, কাজেই সেই কনটেক্সটে তোমাকে আবার ওই প্রত্যেকটা আর্টিকেল মনে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। রাজ্যের নামগুলো যেহেতু বদল হচ্ছে, তাই সেই কনটেক্সটে তোমার সিকোয়েন্সটা মনে রাখতে হতে পারে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত কি বলেছে সেটা মনে রাখো, 6 থেকে 11 পর্যন্ত কি বলেছে, সিটিজেনশিপ নিয়ে যেখানে আলোচনা আছে কি বলেছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সিটিজেনশিপের 6 থেকে 11। তারপরে তোমার 12 থেকে 35 পর্যন্ত কি আছে, ধারা একদম 1-2 করে ওয়ার্ডে মনে রাখো, সব পুরো লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, 1-2 ওয়ার্ড, কিন্তু ধারাবাহিক ভাবে তোমাকে বলতে হবে। তোমাকে যখন বলবে যে মৌলিক অধিকার, তুমি কি পড়াবে? আর মৌলিক অধিকার বলো তো, মৌলিক অধিকারের আর্টিকেল গুলো সব, মৌলিক অধিকারের কটা আর্টিকেল জানো, কি আছে বলো তো? তুমি পড়াবে মানে তুমি তো জানো, এগুলো মুখস্থ হয়ে আছে তোমার, কাজে 1-2 করে ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে, করে তোমাকে বুঝতে হবে যে মেন থিমটা কি, অর্থাৎ মেন থিমটাকে মাথায় রেখে 1-2 করে আর্টিকেল ওয়ার্ড মাথায় রাখতে হবে এবং পুরো আর্টিকেলটিকে বোঝাতে হবে যে অমুক জিনিস বলা হয়েছে।
তো করে তোমাকে একবারে 12 থেকে 35 পর্যন্ত শেষ করতে হবে। তারপরে তুমি চলে আসো, মৌলিক অধিকার তোমাকে হয়তো তোমাকে ডিরেক্টিভ প্রিন্সিপালস হয়তো জিজ্ঞেস করবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আবার ওখান থেকে জিজ্ঞেস করবে ডিরেক্টিভ প্রিন্সিপালস থেকে। ফান্ডামেন্টাল ডিউটিস গুলো হয়তো তোমাকে জিজ্ঞেস করতেও পারে ধারাবাহিকভাবে পুরোটাই, আবার নাও করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি জিজ্ঞেস করতে পারে। কত সালে কোন কোন রিফর্মস এসেছে এবং কোন আর্টিকেলটিকে লেটেস্ট ঢোকানো হয়েছে, প্রথমে কে ছিল, পরে কে ছিল, প্রথমে কটা ছিল, এইগুলো ইন্ডিপেন্ডেন্টলি ইনফরমেশন জায়গাগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার এইরকম একটা কনটেক্সটে, এরকম ভাবে জিনিসগুলো। তো এগুলো তোমাকে এনশিওর করতে হবে। এরপরে তোমাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাকে প্রেসিডেন্ট, যখন তুমি বলে যে আমি প্রেসিডেন্ট পড়াবো, তখন প্রেসিডেন্টের একেবারে 52 থেকে শুরু করে 52 থেকে শুরু করে যেখানে যেখানে প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা আছে, মানে অ্যাটলিস্ট ওই তালিকাটা তো ইনশিওর করতেই হবে যে প্রেসিডেন্টের ওই 52 থেকে আরো যে যতটা ওখানে তালিকা আছে প্রেসিডেন্ট সম্পর্কে, যেখানে ইউনিয়ন টেরিটরিজ এর যে এক্সিকিউটিভ পাওয়ার সম্পর্কে যা বলা হয়েছে সেটা তো তোমাকে জানতেই হবে। এটা জানতেই হবে। প্রেসিডেন্টের তোমার ন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ার জানতে হবে, মানে এমার্জেন্সি, যখন এমার্জেন্সি পড়াবে তখন এমার্জেন্সি পাওয়ার গুলো তোমাকে ধারাবাহিকভাবে আর্টিকেল গুলো মনে রাখতে হবে। তো থিম অনুসারে তোমাকে এগুলো মনে রাখতে হবে। সবগুলো নেসেসারি নয় যে কোঅপারেটিভ সোসাইটিতে কি বলা হয়েছে, দরকার নেই। নেসেসারি নয় যে তুমি নেসেসারি নয় যে তোমার হচ্ছে ওই কি বলবো যে আরো অন্যান্য অনেক বিষয় আছে, লেজিসলেচারেরই অনেক বিষয় আছে, সব আর্টিকেল মনে রাখার দরকার নেই। থিম অনুসারে কতগুলো থিম খুব প্রমিনেন্ট, সেগুলো তোমাকে থিম অনুসারে ধারাবাহিকভাবে আর্টিকেল গুলো মুখস্থ করে যেতে হবে, কিছু করার নেই ওখানে। হ্যাঁ, ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে, একটা দুটো করে ওয়ার্ড, আর এখন থেকে তালিকা তৈরি করো, এক্সট্রা টাইম বের করো আর ওগুলোর উপর ফোকাস করো। এক্সট্রা টাইম পেলেই তোমার ওই তালিকাগুলো তৈরি করো, যত বেশি তালিকা তৈরি করতে পারবে তত কাজে আসবে। বুঝতে যদি অসুবিধা হয় যে কোন আর্টিকেল গুলো ইন্ডিপেন্ডেন্টলি ইম্পর্টেন্ট, তাহলে চলে যাও আমার ওয়েবসাইটে, ইম্পর্টেন্ট আর্টিকেলস এর তালিকা দেওয়া আছে, সেই আর্টিকেল গুলোকে আগে মুখস্থ করে নাও, ইন্ডিপেন্ডেন্টলি ইম্পর্টেন্ট। তারপরে ওই ইন্ডিপেন্ডেন্টলি ওটা তৈরি হয়ে গেলে যখন তুমি থিম অনুসারে পড়বে, তখন সেইটা থিম অনুসারে তোমাকে মনে রাখতে ওটা হেল্প করবে। আবার এইভাবেও করতে পারো জিনিসগুলো। অ্যামেন্ডমেন্ট গুলো, প্রমিনেন্ট অ্যামেন্ডমেন্ট গুলো কি কি আছে সেগুলো মনে রাখতে হবে। প্রমিনেন্ট গুলো কোন অ্যামেন্ডমেন্ট কাকে আবার কখন সংশোধন করা হচ্ছে, এগুলো মনে রাখতে। এগুলো আমি ডিটেলসে এখন আর যাচ্ছি না, অনেক সময় লাগবে। ইন্ডিয়ান যখন কনস্টিটিউশন পড়াবো, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স পড়াবো, তখন এই জিনিসগুলো বলবো আমি তোমাদের। বাট মোটামুটি এই জিনিসগুলো মাথায় রেখো। তাহলে এখন যেটা আমাদের প্রথম টাস্ক থাকলো আগামীকাল থেকে, যেটা আমরা করতে চলেছি, সেটা হচ্ছে যে সবার আগে সিলেবাস। প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটিতে আছো সেই ইউনিভার্সিটির সিলেবাস, ইভেন তার বাইরেও যদি তোমাদের কাছে থেকে থাকে, তোমরা সিলেবাসটিকে শেয়ার করো গ্রুপে। নাম্বার 1, প্রথম টাস্ক। এবং সেখানে যে প্রথম যে টপিকটি আমি পড়াবো, সেই টপিকটি ওই ইউনিভার্সিটির কোন সিলেবাসে আছে, কত নম্বরে আছে, কি নাম তার, সেইটাকে ওখানে হাইলাইট করে দাও। যে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস ধরবে, যেমন আমি ধরবো ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস ধরে পড়ছি, মানে গৌরবঙ্গের সিলেবাসে বা বর্ধমানের সিলেবাসে বা কল্যাণীর সিলেবাসে সেটা কোথায় এক্সাক্ট আছে সেটা হাইলাইট করে দাও। তাহলে তোমার ওই পার্টটা কভার হয়ে থাকলো। এবং চেষ্টা করো এটা যে সিলেবাসে অনেক কিছু বিষয় যেমন টার্মিনোলজি আছে, সেগুলোর মিনিং গুলো শুনতে অনেক সময়, বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। যেমন যাদবপুর ইউনিভার্সিটির সিলেবাসে আমি পড়াচ্ছি, যেমন সেখানে একটা প্রথম টপিকটাই হচ্ছে, আমি পড়াচ্ছি ওখানে স্টেট পলিটিক্স পড়াতে গিয়ে প্রথম যে চ্যালেঞ্জটা আমার জন্য, যে সিলেবাসটা দেখেই আমার মনে হচ্ছে যে দুটো ওয়ার্ড দিয়েছে। একটা ওয়ার্ড আছে যে পার্সপেক্টিভ অ্যান্ড অ্যাপ্রোচেস। অনেকের মনে হতেই পারে যে দুটো শব্দের বোধহয় একই মিনিং আছে, পার্সপেক্টিভ আর অ্যাপ্রোচ বোধহয় একই, কিন্তু না, পার্সপেক্টিভ আর অ্যাপ্রোচ দুটো একই বিষয় নয়। তো তুমি যখন বাংলা মিডিয়াম স্টুডেন্ট, যখন তুমি বলবে যে আমি স্টেট পলিটিক্স পড়াবো, যদি তোমাকে এবং তুমি যদি বলে বসো যে পার্সপেক্টিভ আর অ্যাপ্রোচ, পড়াতে গিয়ে অনেক সময় আমরা এগুলো কনফিউজ হই, পড়াতে গিয়ে আমরা এই সময় শব্দগুলো ইউজ করি, সিনোনিম হিসেবে ইউজ করি, কিন্তু এটা সিনোনিম নয়। এগুলোর মিনিং গুলোর মধ্যে ভ্যারাইটিস আছে, যে অনেক মানে ডিফারেন্স আছে। তো এই সিলেবাসটা যখন দেখবে, তোমরা স্টাডি করবে, কন্টেন্ট, যে সিলেবাসের কন্টেন্টটা যখন তোমরা স্টাডি করবে, তখন এই শব্দগত পার্থক্যগুলো বোঝার চেষ্টা করো। যে যারা সিলেবাসে এই শব্দগুলো লিখেছেন, সিলেবাস কমিটিতে যারা যে প্রফেসররা ছিলেন, তারা যখন এটা তৈরি করেছে, তখন কি মন গড়া হিসেবে এই শব্দগুলো লিখেছেন? না, মন গড়া নয়। এই সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস গুলো বোঝার চেষ্টা করো। শুধু এই সিলেবাসের শব্দগুলোর মধ্যে নয়, বরং এটাও বোঝার চেষ্টা করো যে একটা পার্টিকুলার আইডিয়া, কিন্তু এই আইডিয়াটাকে বিভিন্ন জন থিঙ্কার্স দিয়েছেন, তার পার্থক্যগুলো তৈরি করার চেষ্টা করো। যদি বলে জাস্টিস, তাহলে তোমাকে শুরুটা করতে হবে একেবারে প্লেটো থেকে, যে প্লেটো জাস্টিস বলতে কি বুঝিয়েছিলেন, কোন কনটেক্সটে বুঝিয়েছিলেন, জাস্টিসের প্রয়োজন কখন পড়ে। তাহলে তুমি জেনারেলি জানবে যে যখন ইকুয়ালিটি পসিবল নয়, তুমি ধরেই নিয়েছো, তখন তুমি জাস্টিসের প্রসঙ্গে আসবে।
এইটা আন্ডারস্ট্যান্ডিংটা তোমার আগে সবার আগে থাকতে হবে, কারণ ইকুয়ালিটি আর জাস্টিসের মধ্যে কনফিউশন, তুমি যদি কনফিউজ হও তাহলে তো বেশ, ওরা তো মজাই পেলো তোমাকে এলিমিনেট করার জন্য। কারণ ইন্টারভিউ মানে হচ্ছে কিন্তু সিলেকশন প্লাস এলিমিনেশন দুটোই। কিছু জনকে তারা সিলেক্ট করবে এবং সেই সংখ্যাটা খুবই কম, এলিমিনেশনের সংখ্যাটাই বেশি হবে। কাজে তুমি কোথাও এখানে কিন্তু হালকাভাবে কোনো লুজ কিছু ছেড়ে দিলেই কিন্তু ব্যাস, ওরা নিজেদের তরফ থেকে 6 মেরে তোমাকে আউট করে দেবে। তো এইটা এম্পায়ার কিন্তু তোমাকে এক প্রকার তোমাকে কিন্তু সেখানে তার ফিঙ্গার একদম উপর দিকে আকাশের দিকে তাক করে কিন্তু দেখিয়ে দেবে তোমার টাইম শেষ, চলো এবার দেখা হবে পরে, লিস্টে নাম দেখে দিও। তো এইটা কিন্তু তোমাকে এনশিওর করতে হবে যে যখন তুমি জাস্টিস পড়ছো তখন প্লেটো কি বলেছেন, অ্যারিস্টটল কি বলেছেন, প্লেটো অ্যারিস্টটলের মধ্যে জাস্টিস নিয়ে ডিফারেন্সটা কোথায়, সেই আলোচনায় যখন জাস্টিসের আলোচনা যখন আসছে যখন মডার্ন পিরিয়ডে, তখন সেখানে আমরা পাচ্ছি অনেক থিঙ্কার্সকে। জন রলসের আলোচনায় সেখানে পাচ্ছি জন রলস কি বলেছেন, জন রলসের আলোচনাটাকেই বা অমর্ত্য সেন কিভাবে ক্রিটিসাইজ করলেন, কিভাবে তিনি জাস্টিস এনশিওর করার কথা বললেন, কিভাবেই বা রবার্ট নজিক করার চেষ্টা করছেন, কিভাবেই বা মার্থা নাসবাম করার চেষ্টা করছেন। তো ধারাবাহিকভাবে এর ডিফারেন্সটা, জাস্টিস যখন বলছে তখন বার্কার কি বলেছেন জাস্টিস নিয়ে জানতে হবে তোমাকে। তো এই ধারাবাহিকভাবে তোমাকে এই এই পার্থক্যগুলো প্যারালি জানতে হবে, একে অপরের সঙ্গে পার্থক্য। শুধু জাস্টিস বললে হবে না, জাস্টিসের একজনের, তুমি জাস্টিস বললো কিন্তু জাস্টিসের একজন উদাহরণ বলে থেমে গেলে হবে না, তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে বলো তো সেখানে জন রলসের সাথে তোমার অমর্ত্য সেনের পার্থক্যটা কোথায় আছে। তোমাকে বলতেই পারে বলো তো ন্যাশনালিজমের আলোচনায় পার্থ চ্যাটার্জি যে ওয়েস্টার্ন ন্যাশনালিজমের সাথে আমাদের এই ন্যাশনালিজমের ডিফারেন্সটা কোথায় দেখিয়েছেন, জিজ্ঞেস করতেই পারে। বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজমের আলোচনার মধ্যে ওয়েস্টার্ন থিঙ্কারদের ন্যাশনালিজমের আলোচনার মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে, কি কি ডিফারেন্স তুমি খুঁজে পাও। পড়াতে গেলে তোমাকে এগুলো বলতে হবে, ক্লিয়ার করতে হবে। সো তোমাকে সব সময় মাথায় তোমার রাখতে হবে যে যেটা তুমি পড়ছো সেখানে কি এই একই কনসেপ্ট কি আরো কেউ দিয়েছে, বিশেষ করে যারা প্রমিনেন্ট, এমন না আবল তাবল তুমি নামই শোনোনি ওই রকম কেউ একজন, তুমি হয়তো গুগল করলে তার নামটা আসলে সেটা তোমাকে মুখস্থ করতে হবে, ওই রকম গভীরে যেও না, তাহলে তোমার নিজেদের বিপদ নইলে আবার নিজেরা ডেকে নিয়ে আসবে। সবসময় নইলে একটা আন্ডার কনফিডেন্সে ভুগবে এবং তুমি প্রচুর পড়ার চেষ্টা করবে, একটা টপিক নিয়েই পড়ে থাকবে তোমার 2-3 দিন ধরে, আলটিমেটলি সিলেবাসটা তোমার শেষ হবে না। যারা ইন্টারভিউ বোর্ডে বসে থাকবেন তারা ওখানে মুখস্থ করে গিয়ে বসবেন না, তাদেরও একেবারে ওভারঅল ভাষা যে সমস্ত নামগুলো মাথায় আসবে সেইগুলো থেকেই প্রশ্ন করবেন। ভাষা তুমি যদি বলো জাস্টিস, তাহলে ভাষা নামগুলো ওদের মাথাতে যেটা আসবে, কারণ ওরাও হয়তো ওই টপিকটা ইমিডিয়েট যে এখন কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন তা তো নয়। তো ওই জাস্টিস বললে তারা হয়তো প্লেটোর নামটাই মাথায় আসবে, রলসের নাম মাথায় আসবে, অমর্ত্য সেনের নাম মাথায় আসবে। তো তখন তোমাকে ওইখান থেকেই প্রশ্নগুলো করবে। কাজে ওই বেসিক নামগুলো, প্রমিনেন্ট নামগুলো যেগুলো সবসময় আলোচনায় থাকে, ধারাবাহিকভাবে আলোচনায় থাকে, যেগুলোকে বাদ দিয়ে এখন আলোচনা শেষ হয় না, সেগুলো তোমাকে জানতেই হবে। তাদের বইয়ের নাম, তাদের কনসেপ্টের নাম, তারা কোন কনটেক্সটে দিয়েছে সেই কনটেক্সটটা ক্লিয়ার হতে হবে। কারণ 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 দুজন হয়তো বিপরীত ধর্মী কথা বলেছে, কিন্তু কনটেক্সটের, এবং তুমি মনে হতেই পারে তোমাকে হয়তো দিয়ে দিল অপশন, আচ্ছা উনি তো এটা বলেছেন আর তিনি তো সেটা বলেছেন, তো দুটো তো আলাদা বিপরীত ধর্মী বিষয়, তো তুমি কোনটাকে গ্রহণ করবে। এই ধরনের যদি তোমাকে বায়ানারি দিয়ে দেয়, ব্যাস তুমি ওখানে কিন্তু, যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু ওইখানে কিন্তু আম্পায়ার তার কিন্তু আঙুল তুলে দেবে, চলো আউট। তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে যে হতেই পারে দুটো ডিফারেন্ট আইডিয়া, কিন্তু কনটেক্সটের জায়গা থেকে দুটোই ঠিক হতেই পারে, দুটোই ঠিক। তো তোমাকে এই কনটেক্সটটা জানতে হবে এবং সবসময় বাইনারিতে আনসার দিতেই হবে, এরকম দিব্যি কেউ দেয়নি। তুমি বলবে ম্যাডাম উনি ওনার টাইমে উনি ঠিক ছিলেন, এনার টাইমে ইনি ঠিক, দুটোই ঠিক, আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করছে। কিন্তু তোমাকে যদি চ্যালেঞ্জ প্রশ্ন করে বসে তাহলে ইন্ডিয়ান কনটেক্সটে কি হবে, তখন তোমাকে ইন্ডিয়ান কনটেক্সটটা, ইন্ডিয়ান সোসাইটি পলিটিক্স সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তো তখন তোমাকে আবার ইন্ডিয়ান কনটেক্সটে অ্যাপ্লাই করে বলতে হবে। তো এইরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। প্রফেসর মানে সেখানে কোনো প্রফেসর মানে সে কিন্তু নিজের একটা ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, সে নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারার ক্যাপাসিটি তার আছে, সেই লেভেলে তোমাকে যেতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখো। এনইপির সিলেবাসে অনেক নতুন পেপার এসেছে, অনেক নাম যুক্ত হয়েছে, সেটা আর একটা তোমাদের জন্য নতুন এডিশন হবে, সেটা হচ্ছে যে 2020 পরে যেহেতু আমাদের এইটা হচ্ছে, নতুন সিলেবাস আমাদের কাছে এসে গেছে এবং প্রত্যেকটা সিলেবাসে রিসার্চ মেথোডোলজির একটা পেপার রয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসে রিসার্চ মেথোডোলজি আছে। সবাই যদি বলে যে আমি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটই পড়াবো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়াবো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াবো, আর কেউ যদি না বলে যে আমি রিসার্চ মেথোডোলজি পড়াবো, তাহলে তো সেখানে মুশকিল।
তো রিসার্চ মেথোডোলজিটাও কিন্তু তোমাকে দেখে যেতে হবে। তারা হয়তো তারা তুমি হয়তো বলছো না, কিন্তু তোমাকে প্রশ্ন করবে তারপরও। সবাই তো তোমরা বলছো যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়াবে, তো রিসার্চ মেথোডোলজি কে পড়াবে? রিসার্চ মেথোডোলজি পড়েছো? তাহলে হ্যাঁ স্যার আমি পিএইচডি করছি তো সেখানে আমাকে পড়তে হচ্ছে। কারণ তুমি তো না তো বলতে পারবে না, কারণ তুমি পিএইচডি করছো। হ্যাঁ স্যার আমার ওই পিএইচডি করছি তো ওখানে পড়তে হচ্ছে। বলো তো কি কি পড়েছো? তো এটার একেবারে খুব স্বাভাবিক প্রশ্ন যে তোমাকে রিসার্চ মেথোডোলজি থেকে প্রশ্ন করবে, খুবই স্বাভাবিক প্রশ্ন। রিসার্চ মেথোডোলজি থেকে তোমাকে প্রশ্ন করবেই, বেসিকটাই করবে। তুমি যেটা পড়েছো সেই খাতটা, সেটাই। এমন নয় যে তারা তোমাকে কিছু ছুড়ে দেবে সেটার উত্তর দিতে হবে, না, ওই জায়গায় যাবে না ওরা। তুমি যেটা তোমার পিএইচডি কোর্স ওয়ার্কে যেটা পড়েছো সেটাই তোমাকে জিজ্ঞেস করবে, সেটাই বলো। তার বেশি কিছু ওনারা এক্সপেক্ট করবেন না, তার বেশি কিছু। তাহলে তোমাকে এই যে তুমি কোর্স ওয়ার্ক করছো পিএইচডি, কিংবা যারা করছো না, বিশেষ করে যারা করছো তাদের রিসার্চ মেথোডোলজির কোয়েশ্চেন্স কিন্তু করবেই। এবং মাথায় ঢুকিয়ে নাও যে যেটা তোমাকে ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে রিসার্চ মেথোডোলজি দিয়ে, তোমাকেই বলবে যে তুমি কি পড়েছো বলো। তোমরা তো সবাই বলছো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, রিসার্চ মেথোডোলজিটা কে পড়াবে তাহলে? তুমি তো পিএইচডি করছো না? হ্যাঁ। তো রিসার্চ মেথোডোলজি সেখানে পড়াচ্ছে? হ্যাঁ পড়াচ্ছে ম্যাডাম। কি পড়িয়েছে? বলবে তুমি বললে যে সেখানে হয়তো এখন গ্রাউন্ডেড থিওরি পড়িয়েছে। আচ্ছা বলো তো গ্রাউন্ডেড থিওরিটা কি, এর রেলিভেন্সটা কি রিসার্চে? এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি, যে খুব সহজ জিনিসটা বলো। এমন না যে কঠিন জিনিস চুজ করতে হবে, সহজ জিনিসটা বলো। কারণ তুমি পিএইচডি করছো, জিজ্ঞেস তোমাকে করবেই, কম্পালসারিলি ধরে রাখো, জিজ্ঞেস তোমাকে করবে। সো রিসার্চ মেথোডোলজি শুড বি ভেরি ক্লিয়ার। আন্ডারস্ট্যান্ডিং অন রিসার্চ মেথোডোলজি শুড বি ভেরি ক্লিয়ার। এটা থাকতেই হবে। আকাশ পাতাল পড়তে যাবে না, খুবই লিমিটেড 4-5টা জিনিস ভালো করে দেখে না। ওই রিসার্চ বলো যে ওগুলোই পড়েছে, ওগুলোই পড়িয়েছে আমাদের, পড়ি না ওরা দেখে আছে যে তোমাকে ওগুলো পড়িয়েছে কি পড়ায়নি। তোমার আন্ডারস্ট্যান্ডিংটা শুধু জানতে চাইবে রিসার্চ মেথোডোলজিতে তুমি কি পড়েছো, এবং ওই যেটা পড়েছো ওটাই পড়াতে পারবে কিনা কি, ব্যাস। এইটা কিন্তু তোমার ক্লিয়ার থাকতেই হবে। এটা মাথায় রেখো, বেসিক জিনিসগুলো, সহজ জিনিসগুলো। যে তুমি তোমার রিসার্চে কোনটা অ্যাপ্লাই করছো সেটা সম্পর্কেও জিজ্ঞেস করবে। ইভেন তুমি পিএইচডি করছো, পিএইচডি থেকে প্রশ্ন হবে কি নিয়ে করছো পিএইচডি, কোন মেথড অ্যাপ্লাই করছো, কোন লজিকে সেই মেথড অ্যাপ্লাই করছো, কেন ওই মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট, অন্য কোনো মেথড কেন অ্যাপ্লাই করছো না তুমি, এটার রেজাল্ট কি বেরিয়ে আসবে, কি হাইপোথিসিস তোমার এখানে আছে, মানে ওই রেজাল্ট কি হাইপোথিসিস তোমার বেরিয়ে আসবে, মানে অ্যাজাম্পশন কি আছে, মানে পুরো রিসার্চ সম্পর্কে তোমার ওই আন্ডারস্ট্যান্ডিং কি আছে, তোমার 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 সাজেশন কি থাকবে। যদিও তোমার তো পিএইচডি শেষ হয়নি, বাট তোমার তো নিশ্চয়ই হাইপোথিসিস এর আন্ডারস্ট্যান্ডিং তো ক্লিয়ার আছে। তো বলো তো দেখি তোমার কি হাইপোথিসিস বেরোতে, এবং সেটার বেসিসে তুমি কি গভর্নমেন্টকে পলিসি রেকমেন্ডেশন করবে। কারণ রিসার্চের উদ্দেশ্যই তো হচ্ছে পলিসি রেকমেন্ডেশন। তোমার রিসার্চ কি পলিসি রেকমেন্ড করবে, সোসাইটিতে কিভাবে বেনিফিট করবে, ইনস্টিটিউশনস, একাডেমিক ইনস্টিটিউশনসকে কিভাবে বেনিফিট করবে, রিসার্চ অর্গানাইজেশনসকে কিভাবে করবে, সরকারকে কিভাবে বেনিফিট করবে তোমার রিসার্চ। এগুলো থাকতেই হবে তোমার আলোচনায়। সব বলার দরকার নেই, জানবেও না হয়তো সব তোমার, কিন্তু দুটো একটা করে তোমাকে জানতেই হবে। কি লাভ হবে, এটা সমাজের কি লাভ হবে, তোমার রিসার্চটা করলে সমাজের নতুন কি আবিষ্কার হবে, নতুন কি তুমি জিনিসটার গ্যাপ দেখিয়ে দেবে, এবং তার জন্য তোমার একটা নতুন, তুমি হয়তো সেখানে রেকমেন্ড করো যেটা এইভাবে নয় ওইভাবে করতে হবে, বা এই জিনিসগুলো হচ্ছে না তাই অমুক অমুক জিনিসগুলো হওয়া উচিত। কি এগুলো তোমাকে জিজ্ঞেস করবেই, বিশেষ করে যারা পিএইচডি করছো জিজ্ঞেস করবেই। তোমার পিএইচডির কাজ, যারা এমফিল করেছো, এমফিলের টপিক থেকে তোমাকে জিজ্ঞেস করবে কি ছিল, কে গাইড ছিল, কোন ইউনিভার্সিটিতে গাইড ছিল, টপিক কি ছিল, মেথোডোলজি কি ছিল, অবজেক্টিভস কি ছিল, হাইপোথিসিস কি ছিল। হাইপোথিসিস না জিজ্ঞেস করলেও তোমাকে জিজ্ঞেস করবে রেজাল্ট কি বেরিয়েছে, কারণ যেহেতু তুমি কাজ শেষ করে দিয়েছো, রেজাল্ট কি বেরিয়েছে, কোন মেথোডোলজি নিয়েছো, কেন মেথড নিয়ে, এবং প্রত্যেকটাই কেন লাগাও। টপিকটাকে বাদ দিয়ে বাকি সব কিছুতেই কেন লাগাও। টাইম পিরিয়ড, কেন ওই টাইম পিরিয়ডটাই নিয়েছো, কারণ প্রত্যেকটা রিসার্চের টাইম পিরিয়ড হয়, টাইম পিরিয়ড ছাড়া রিসার্চ হয় না। যারা ইভেন এখনো টাইম পিরিয়ড বাঁধনি তারা বেঁধে নাও। টাইম পিরিয়ড, কেউ হয়তো বলেছো 2004 থেকে 24, কেন 4 থেকে 24, তার লজিক কি। কেউ হয়তো বলছো যে আমি স্যাম্পলিং সাইজ অমুক নিয়েছি, কেন ওই স্যাম্পলিং সাইজ। কেউ হয়তো বলছো যে আমি নন প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়েছি, কেন নন প্রবাবিলিটি স্যাম্পলিং। কেউ হয়তো বলছো আমি কলকাতা আমি এখন সেন্টার হিসেবে চুজ করেছি বা স্টাডি এরিয়া হিসেবে চুজ করেছি, কেন কলকাতা হিসেবে চুজ করেছো তুমি, তার লজিক কি। এবং লজিক মানে এটা নয় যে মন গড়া সব, না আমার ভালো লাগে তাই নিয়েছি, এইটা লজিক নয়। ভালো লাগার কোনো জায়গা নেই এখানে। ওই ধর সাবজেক্টিভ কিছু জানতে চাইছে না, এটা তো আলাদা আলাদা হবে। অবজেক্টিভ কি জানতে চাইছো, ওই পার্টিকুলার সাবজেক্টটার কি ওখানে ভ্যালু আছে, নতুন ইউনিকনেস কি আছে যে কারণে তুমি ওটাকে নিয়েছো। তোমার নিজের কথা জানতে চাইছে না ওখানে, তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত ওখানে জানতে চাইছে না। ওখানে একটা তারা অবজেক্টিভ বিষয় জানতে চাইছে, যে ওইটার কি, প্রত্যেকটার পেছনে লজিক থাকতে হবে ক্লিয়ার, অবজেক্টিভস কি আছে। তো এগুলো সম্পর্কে এখন থেকে ভাবো,
কারণ যখন তুমি হয়তো পিএইচডি মানে তুমি হয়তো তোমরা অনেকে হয়তো ততক্ষণে পিএইচডি তোমাদের শেষ হয়ে যাবে যখন ইন্টারভিউ হবে, অনেকে হয়তো তোমাদের শেষের দিকে চলবে, কারো হয়তো প্রি সাবমিশন হয়ে যাবে, কারো হয়তো কোর্স ওয়ার্ক শেষ হয়ে যাবে। তো এগুলো তোমাকে কিন্তু বা কারো হয়তো আরএসসি হয়ে যাবে, কাজে এগুলো প্রশ্ন তোমাকে কিন্তু করবেই, এই প্রশ্নগুলো তোমাকে করবে। এবং অনেকেই কিন্তু ওখানে থাকতে পারে যে তোমাদের তোমাদের হয়তো আরএসসি মেম্বার, তারা অনেকেই হয়তো তোমার 8-10 জন তো ইন্টারভিউ বোর্ডে বসবেন, দেখা গেল অনেকেই তোমাদের আরএসসি মেম্বার, যেখানে ওনারা যারা বসে আছেন তারা হচ্ছেন তোমাদের আরএসসি মেম্বার। যেহেতু আরএসসি মেম্বার, কাজে তোমার গাফিলতি গুলো জানেন উনি, তোমার টপিকটাও জানেন, গাফিলতি গুলোও জানেন, কাজে ওইটাও কিন্তু জাজ হবে। কিন্তু উনি জাজ করবেন না, উনি জাজ করবেন না তোমাকে ওটা দিয়ে, উনি ওইখান থেকে তোমাকে আর প্রশ্ন করবেন না, যেহেতু উনি জানেন ওই জায়গাটা, উনি চুপ করে থাকবেন। এটাই হয় জেনারেলি হিউম্যান সাইকোলজি, উনি চুপ করে থাকবেন। কিন্তু অন্যরা যদি প্রশ্ন করে তখন কিন্তু এটা একটা কিন্তু মানে, এবং সেটা যদি উত্তর তুমি না দিতে পারো তাহলে কিন্তু ওই যে তুমি যিনি তোমার আরএসএ মেম্বার, যিনি ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, তার জন্য কিন্তু এটা একটা এম্বারাসমেন্ট হবে। এই এম্বারাসমেন্টের মুখে তুমি তাকে ফেলে দিয়েছো, ফলে তিনিও দায়িত্ব নিয়ে একবারে নাম্বার ওখানে তোমাকে কম বসিয়ে দেবে। এটা হতে পারে, বা হতেও পারে যে তোমাকে ডিফেন্ড করছে, এটাও হতে পারে। কিন্তু ডিফেন্ড তোমাকে করবে না, তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। কারণ এইভাবে যদি উনি ডিফেন্ড করতে শুরু করেন তাহলে এখানে বায়াসনেস চলে আসবে, কাজে উনি চুপ করে থাকবেন এবং নাম্বারটা উনিও কম বসিয়ে দিতে বাধ্য হবেন। কাজে এই জায়গাটা একদম নিজের নিশ্চিত করো। টাইম আছে এখনো, অনেকে পাবলিকেশন গুলো করে নাও, যতটা পারছো পাবলিকেশন গুলো করো। কোথা থেকে করলে আর এখনকার দিনে ওটা আর গুরুত্বপূর্ণ নয়, পিয়ার রিভিউ সবই তো পিয়ার রিভিউ জার্নাল থেকে করে নাও। ইউজিসি কেয়ার লিস্টের আর তো কোনো ভ্যালুই থাকলো না, নেই, তালিকাটাই নেই। তো কাজে এটাকে আর গুরুত্ব দেওয়ার কোনো মানে প্রশ্নই আসে না, পাবলিকেশন হলেই হলো। বাট হ্যাঁ, ভালো পাবলিকেশন হলে অবশ্যই তুমি পুরো নাম্বারটা পেতে পারো। যদি কোনো স্কোপাস ইন্ডেক্সের জার্নাল হয় তাহলে অবশ্যই, বই না জার্নাল, তাহলে তুমি পুরো নাম্বারটাই পেতে পারো। যদি না হয় তাহলে হয়তো তুমি প্রপোর্শনালি যে নাম্বারটা তোমার জন্য ধার্য করা থাকবে সেটা হয়তো পেতে পারো। তো এখন এদিকে ফোকাস করে লাভ নেই, যদি টাইম থাকে তুমি প্যারালালি এটাও করে নাও। 1-1.5 মাস সময় আছে, তার মধ্যে এটা ইনশিওর করো যে তুমি পাবলিকেশনসটা তুমি করে নিতে পারবে। এটা চেষ্টা করো। পাবলিকেশন গুলোতে কি মেথোডোলজি অ্যাপ্লাই করছো, কি অবজেক্টিভস অ্যাপ্লাই করছো, স্যাম্পলিং কি নিচ্ছ, এই সমস্ত বিষয়গুলো তোমরা সুনিশ্চিত হও। বুক রিভিউ এর কোনো নাম্বার নেই, এগুলো সুনিশ্চিত হও। এরপরে 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 তোমরা সুনিশ্চিত হও, এরপরে তোমরা সুনিশ্চিত হও যে তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে তোমাদের মাস্টার্স এ স্পেশাল পেপার কি ছিল, ডিজার্টেশন ছিল কিনা, জিজ্ঞেস করতে পারে। আর ডিজার্টেশনে কি টপিক ছিল, কারণ মাস্টার্স এর ডিজার্টেশন গুলোকেও ভ্যালু দেওয়া হচ্ছে এখনকার দিনে, সিলেবাসে থাকছে এগুলো। মাস্টার্স এ তুমি রিসার্চ মেথোডোলজি পড়েছো কিনা, এইগুলো তোমাকে কিন্তু সুনিশ্চিত করতে হবে, নিজেকে ক্লিয়ার হতে হবে, এগুলো নিজেকে ক্লিয়ার হতে হবে। তো এই বিষয়গুলো সম্পর্কে একটুখানি নিজে এখন থেকে মাথায় রাখো, যেগুলো বলে দিলাম, ধীরে 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 এগুলো ডাইজেস্ট করো, রোড ম্যাপ তৈরি করো, একটু 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 করে এগিয়ে যাও, তাতেই হবে। কিন্তু যেই কাজগুলো তোমরা করেছো সেগুলো সম্পর্কে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, কারণ ওই তুমি করেছো, ডিগ্রিও পেয়েছো বা তুমি করছো, কিন্তু সেখানে তুমি গিয়ে তুমি নাকানি চুবানি খাচ্ছ, তাহলে তো হবে না। এবং কনফিডেন্স কিন্তু ফুল থাকতে হবে, ওখানে গিয়ে তোমাকে চোখে চোখ রেখে উত্তর দিতে হবে, যে ভাষায় প্রশ্ন করবে সেই ভাষায় উত্তর দাও, বলতে তো কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে তাহলে বলো যে ম্যাম আমি একটুখানি অসুবিধে বোধ করছি, আপনি যদি আমাকে অমুক ভাষাতে সুযোগ দেন তাহলে আমার সুবিধা, বলো, অসুবিধা নেই। মাতৃভাষায় বলার তোমার অবশ্যই, মাতৃভাষায় বা অন্য কোনো ভাষায় বলার, বিশেষ করে মাতৃভাষায় বলার তোমার অবশ্যই সেখানে অধিকার আছে, বলতে পারো। আর কলেজগুলোতে তো যেহেতু এই ব্যাপারটা আছে, তো কাজে কোনো সমস্যা নেই। কিন্তু এইটা ফিল করিও না যে তুমি ইংরেজি পড়তে পারো না, বলতে পারো না, সেটা এক প্রকার, ওটা একটা আলাদা বিষয়, কিন্তু তুমি পড়তে পারো না এটা ফিল করিও না, তাহলে কিন্তু আবার নেগেটিভে চলে যাবে। কারণ তুমি হতেই পারে যে তুমি মানে যেহেতু তুমি হায়ার স্টাডিজ করছো, ইংরেজি ছাড়া সেটা সম্ভব নয়, প্রফেসরের জন্য অ্যাপ্লাই করছো, কমপ্লিট বাংলা হয়ে গেলে তখন একটু অসুবিধা হবে। যে সমস্ত ক্যাটাগরি গুলোতে হয়তো সেখানে কম্পিটিশন থাকবে সেখানে। তো এই বিষয়গুলো মাথায় রেখো, এগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রেখে নিজের মতো করে ধীরে 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 এগোতে হবে। বাকি যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমাদের জিজ্ঞেস করতে পারো। আজকের ক্লাসে আর জিজ্ঞেস করছি না আমি, অ্যাজ সাচ এমনি অপিনিয়ন তোমাদের নিচ্ছি। আর নেক্সট ক্লাস থেকে তোমরা জিজ্ঞেস করো, টপিক নিয়ে আন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের, একটা পার্টিকুলার টপিক, সেই টপিক থেকে তোমরা পড়ে আসবে, আমি পড়ে আসবো, কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখে আসবে, আলোচনা হবে, সবকিছু আলোচনা হবে, ইনফরমেশন আলোচনা হবে, কনসেপ্ট আলোচনা হবে।
এবং চেষ্টা করা হবে বাকি তোমাদের নিজেদেরও মতামত নেওয়ার এবং এই পুরো টপিকটিকে কভার করার। এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা আলাদাভাবেও করতে পারো। ইভেন যারা ওই বললাম ইন্টারভিউ নিয়ে আমাদের এখানে আমি তাদের এক্সপেরিয়েন্স গুলো শোনার জন্য আমি যাদেরকে বিভিন্ন জনকে ডাকবো, আমার বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র টিচার, তাদের কাছ থেকেও তোমরা জিনিসগুলো আরো সূক্ষ্মভাবে জেনে নিতে পারো। জেনে নিতে পারো। এগুলো তোমাদের হতে পারে। তবে তোমাদের যদি পাবলিকেশন যদি মনে হয় যে অপশন রয়েছে, পাবলিকেশন যে তোমাদের কাছে হয়তো বুক রিভিউ আছে বা আরো অন্য কিছু আছে, ঠিক আছে, তো ওখানে হয়তো বক্স আছে, দেওয়ার মতো জায়গা আছে, তো দিয়ে দাও। ওটা একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। অ্যাপ্লিকেশন ফর্মে ওটা মেনশন করে দাও যে তুমি একটা ভালো জার্নাল থেকে ওরকম একটা বুক রিভিউ বেরিয়েছে বা একটা তোমার কমেন্টারি বেরিয়েছে, হতেই পারে, দিয়ে দাও। তাহলে কি হবে, এটা একটা ভালো তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে। নাম্বার হয়তো পাবে না, কারণ জার্নালেরই কথা বলা হয়েছে, জার্নালে আর্টিকেল, রিসার্চ আর্টিকেলের কথা বলা হয়েছে, কারণ বুক রিভিউ গুলো রিসার্চ আর্টিকেল নয়, কারণ এগুলো পিয়ার রিভিউ হয় না, বুক রিভিউ পিয়ার রিভিউ হয় না, এটা পাবলিক এটা একটা জেনারেলি একটা সাবজেক্টিভ অপিনিয়ন। ওটা যে তুমি একটা বই পড়েছো, সেই বইটা পড়ে তোমার কি মনে হয়েছে সেটাই তুমি লিখেছো সেখানে। তো এটা কোনো এটা কোনো মানে একটা পার্টিকুলার বাউন্ডারির মধ্যে একটা যুক্তিকে ফলো করে এটা হতে হবে তা নয়। এখানে তুমি যা খুশি তাই বলতে পারো। কাজেই এই জায়গা থেকে এটা রিসার্চ আর্টিকেল হিসেবে কনসিডার হয় না। বাট যদি তুমি করেছো, দিয়ে দাও, জানো যে তুমি একটা ভালো জার্নালের সাথে তোমার কমিউনিকেশন আছে বা হয়, ভালো লেখো বলে সেগুলো তারা অ্যাকসেপ্ট করছে, তোমার কন্টাক্ট আছে, এগুলো প্রমাণ করে টু সাম এক্সটেন্ট, তো দিয়ে দাও। ফর্মটা এখনো বোধহয় অনেকে শুনছি যে এমফিল এর অপশন নেই, না থাকলে মেল করো, গণহারে মেল করো যে নেই কেন, কোথাও খামিতি থাকলে সেগুলো বুঝে নিয়ে মেল করো, তারপর ফর্মটা ফিল আপ করো। হুটহাট করে ফর্ম ফিল আপ করো না, একটু টাইম নাও, বুঝে শুনে এটা করো, ঠিক আছে? টিচিং এক্সপিরিয়েন্স গুলো যেভাবে বলেছে সেইভাবে ক্যালকুলেট করে দিও। স্যাক্টের এক ধরনের টিচিং এক্সপিরিয়েন্স, পোস্ট ডকের এক ধরনের, পার্মানেন্ট টিচারের এক ধরনের, তো সেগুলো সেইভাবে করো, ঠিক আছে? সেমিনারের বোধহয় কোনো প্রেজেন্টেশনের কোনো ভ্যালু নেই এখানে, আপাতত দেয়নি। ইউনিভার্সিটিস গুলোতে যেমন এপিআই স্কোর কাউন্ট করার ক্ষেত্রে দিচ্ছে এক প্রকার, তো সেগুলো যারা ইউনিভার্সিটির জন্য তৈরি হচ্ছে তারা সেইগুলো বিষয়গুলোকে মাথায় রেখো, ঠিক আছে? তো তাহলেই হবে। তো এই গেল আমাদের আজকের আলোচনা, যেটা রোড ম্যাপ, যে আমরা কি করব, কি পড়বো, কিভাবে পড়বো, কোন বিষয়গুলো পড়বো, কোনগুলো মাথায় রাখতে হবে। এবার যদি তোমাদের কিছু জানার বোঝার যদি কিছু থেকে থাকে, তোমরা মন খুলে জিজ্ঞেস করতে পারো। বলো, কার কি জানার বোঝার আছে? অনিশা দিয়ে শুরু করি, শুরুতেই না? হ্যাঁ, স্থাপিতা বলো। স্যার কালকের জন্য তাহলে কি ওই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের তালিকাটা তৈরি করে পড়ে আসতে হবে ওটাই? আগামীকাল আমাদের প্রথম টার্গেট থাকছে যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের তালিকা তৈরি করে আসো, থিঙ্কার্সের তালিকা। প্রত্যেকে নিজেদের মতো করে তৈরি করো কিংবা নিজের মতো করে পড়ো। আমি তো পড়বই, আমি তো তৈরি করবই। ওই তালিকাটার প্রথম কাজটা আমাদের হবে 20% আগে বিষয়টিকে কভার করা। তালিকাটা আগে তৈরি করব। আগামীকালকে টার্গেট হচ্ছে তালিকা তৈরি করা। তালিকা তৈরি করো। এখন 10 জন মিলে যদি আমরা তালিকাটা তৈরি করি তাহলে কি হবে? তাহলে তুমি যে নামগুলো বাদ দিয়েছো আমি ঢুকিয়ে দিলাম, 2-4টে আমি হয়তো সেখানে জানি যে না এগুলো প্রমিনেন্ট, তুমি ছেড়ে দিয়েছো। তো এইভাবে এটা কিন্তু ইজি হয়ে যেতে পারে। তো যার যতটা পারবে, যে যতটা পারবে, তার বইয়ের নাম প্রথমে লিখবে, তার থিঙ্কার্সের নাম, থিঙ্কার্সের নামের পর তারপর লিখবে তার বইয়ের নাম, বইয়ের পাবলিকেশন ইয়ার গুলো সিকোয়েন্সে, এবং তার কনসেপ্ট গুলো কি কি তিনি দিয়েছেন। ব্যাখ্যা কিছু চাই না, ওখানে কোনো ব্যাখ্যা চাই না, এই লিস্টে কোনো ব্যাখ্যা থাকবে না। তো এইরকম ভাবে প্লেটো থেকে শুরু করো, সক্রেটিস থেকে শুরু করো, তো ধারাবাহিক ভাবে একেবারে এখানে অমর্ত্য সেন পর্যন্ত চলে আসুক। ইন্ডিয়ানও যে নিয়ে আছেন তিনি, অমর্ত্য সেন কারণ ওয়েস্টার্নের মধ্যেও তো আসেন, জাস্টিসের আইডিয়াটাকে তিনি, তো এইটা চলে আসুক। এই লিস্টটা আগামীকাল তৈরি করো, তারপর আমরা ধীরে ধীরে কোনো থিঙ্কার্সের টপিকে ঢুকবো। কিন্তু আগে এই জায়গাটা ক্লিয়ার হও, কি পড়তে হবে, তাহলে তুমি বুঝে যাবে। তাহলে তোমার 20% এখানে কিন্তু সিলেবাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে? ভালো, আর কিছু বলো অনিশা? বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার একটা জায়গা বলার, হুম সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে এসিসি তে যেটা রয়েছে, ল রিলেটেড প্রচুর জায়গা আছে। হুম লিগাল স্ট্রাকচার, লিগাল প্রোটেকশনস কি কি আছে সেই জায়গাটা তাহলে সেই জায়গাগুলো একটা আমাদেরকে আলাদা। দেখতে হবে একটুখানি। এসএসসি সিলেবাসে 3টে পেপার ওখানে রাখা আছে। ওখানে ওইগুলো পুরোপুরি আলাদা, মানে বিভিন্ন ল নিয়ে, যেমন সাইবার লজ এর কথা বলা আছে, আইটি রুলস পড়তে হয়, তারপর লেবার লজ গুলো ডিফারেন্টলি আলাদা আলাদা করে, এনভায়রনমেন্টাল লজ গুলো আলাদা আলাদা করে, তারপর রিসেন্টলি ইলেকশন লজ গুলো আছে,
এরকম ডিফারেন্ট লস গুলো এক একটা ব্যাটার কনজিউমার রাইটস এর কথা আছে, কন্ট্রাক্ট ল আছে, এই ধরনের ডিফারেন্ট ল গুলোকে অ্যাড করা আছে। বেশ কিছু ল তো আমরা নেটের সিলেবাসেই পড়েছি, যেমন ফুড সিকিউরিটি অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট থেকে শুরু করে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এগুলো আমরা বেশ কিছু পড়েছি। ঠিক আছে, তাহলে আমরা বাকিগুলো দেখে নেব। এবং ল এর প্রসঙ্গ যখন আসবে তখন তোমার খুব গভীরে কিছু জানতে চাইবে না, বেসিক জিনিসগুলো, বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি, বেসিক কি বলা হয়েছে, জাস্ট অতটুকুই দেখে নেবো, ওটাও আমরা দেখে নেবো। ভালো, নতুন একটা ইনপুট দিলে তুমি, কারণ জিজ্ঞেস তো করবেই, পড়াতে তো হবেই। তো যদি বলি যে কিছুই জানি না তাহলে তো মুশকিল, কারণ ওনারা তো বাধ্যতামূলক ভাবে এটা তো ধরবেই, বাধ্যতামূলক ভাবে ধরবে। তুমি যাই টপিক প্রিপেয়ার হয়ে যাও না কেন, ল, রিসার্চ মেথোডোলজি থেকে প্রশ্ন তো করবেই, কারণ এগুলো কম্পালসারি তো এখন তৈরি তৈরি হবো। ভালো, একটা নতুন ইনপুট পেলাম, তাহলে এটাও মাথায় রেখো। আর কি বলো, আর কিছু বলার থাকলে? না, আমি এটাই বলতে চাইছিলাম, আমি মোটামুটি বুঝতে পেরেছি। বেশ। ও প্রিয়া, ও প্রিয়া নেই, রাজরি? স্যার আপাতত আমার কোনো কোয়েশ্চেন নেই, আপনি যা বললেন সেগুলো বুঝতে পেরেছি, এবার ওরকম ভাবে তৈরি করব। বেশ। জিন্নাত, কিছু বলার? আমাদের রবীন্দ্রভারতী সিলেবাসে যে কালচারাল পলিটিক্স আছে সেটাও তো পড়তে হবে আমাদেরকে। তো গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এর আন্ডারে ওটাকে পড়বো, কালচারাল পলিটিক্স আচ্ছা আচ্ছা, বা কম্পারেটিভ পলিটিক্স এর আছে। আন্ডারেও সেটা চলে আসতে পারে, বাট গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এর আন্ডারেই পড়বো আমরা সেটা। কোন 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 থিমে আছে ওটা, কোন পেপারে আছে ওটা, কালচারাল পলিটিক্স কোন পেপারের নাম কি? তিনটে আছে আমাদের, আয়ার, কালচারাল পলিটিক্স আর ইন্ডিয়ান পলিটিক্যাল থট, তিনটে আছে। ইউনিভার্সিটি সিলেবাস গুলো খুব একটা বেশি করবে না, মানে কভার করবে না। তুমি রবীন্দ্র ভারতীর কথা বলছো, রবীন্দ্র ভারতীর আন্ডারে তো কোনো কলেজ নেই, যে ওদের সিলেবাস গুলো আর গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, যাদের আন্ডারে কলেজ রয়েছে সেই ইউনিভার্সিটি সিলেবাস গুলো গুরুত্বপূর্ণ। বাট ঠিক আছে, দেখে নেবো, আলোচনায় ছাড়বো না আমরা কিছু। রবীন্দ্র বলো কিছু ইনপুট, কিছু যা বললাম না, সেগুলো কিছু বলার থাকে? হ্যাঁ, আমি সবটাই বুঝতে পেরেছি। বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসটা আমি আজকের মধ্যেই ডাউনলোড করে নেবো। হুম, আমি যেটুকু বুঝতে পারলাম আমি কালকে চেষ্টা করব যে মানে যেভাবে বলা হলো সেটাকে রেডি করার আর কি। বেশ আর তারপরে আমার সিলেবাস দেখে যা যা কোয়ারি থাকবে আমি অবশ্যই পরের দিন এটা আমি জানাবো। বেশ। দীপিকা বলো তোমার কিছু। এই মুহূর্তে কিছু বলার নেই, বুঝতে পারলাম। ঠিক আছে। আর অরুন্ধতী বলো। আজকে আর কোনো কোয়েরি নেই, বুঝতে পেরেছি। আর যা যা করার যা যা বললেন আপনি সেগুলো নোট করেছি। এবার পরে কোনো কোয়েরি থাকলে ভেতরে তোমার তো পায়ে ওখানে তো পায়ে কোনো একটা সমস্যা হয়েছিল কনফারেন্সে গিয়ে, আমি ভুলেই গেছি জানো ও তো। হ্যাঁ হ্যাঁ তো কি কন্ডিশন, ঠিক আছে? রিকভার হ্যাঁ করেছে? হ্যাঁ রিকভার করে গেছে। বেশ 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 ভালো। ওখানে শুনে তো আমরা সব চিন্তায় পড়ে গেছিলাম যে মেয়েটির কি হলো। যাই হোক, ভালো লাগলো শুনে হয়েছে, ভালো। আর আশিস বলো। হ্যাঁ স্যার, বলছি বলো স্যার আজকে এই মুহূর্তে তো স্যার কোনো কোয়ারি নেই, আপনার ক্লাসটা শুনলাম। আর যে লিস্টটা তৈরি করতে বললেন স্যার, আগামীকাল চেষ্টা করবো সেই লিস্টটা ঠিক করে আনার। বেশ স্যার পরে যদি কোয়ারি থাকে স্যার জানবো অবশ্যই। বেশ। বাবুলু কিছু বলার থাকলে বল। বল। না দাদা, তেমন কোনো প্রশ্ন নেই, তবে অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো ক্লাসটা। হুম, নতুন কিছু পেয়েছিস কি মনে হলো? একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, চল লেগে থাক, অসুবিধা নেই। আরো আরো ভালো হবে যে তুমি যেটা বললে না, যে টিচারদের যদি কিছু আনা যায় মানে ক্লাসে, বা তাদের কিছু এক্সপিরিয়েন্স, বা যারা অলরেডি কোয়ালিফাই করে তারা চাকরি করছে তাদের কিছু এক্সপিরিয়েন্স, এটা আরো ভালো হবে আমাদের জন্য। আমরা নিয়ে আসবো, চিন্তা নিয়ে আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই, বন্ধু বান্ধব অনেকেই আসবে, তারা তাকিয়ে আছে যে আমি কবে ডাকবো, একদমই একদমই, এটা খুবই ভালো উদ্যোগ দাদা, থ্যাংক বেশ। ইউ। মধুরিমা বলো। আমার তো ফার্স্ট ক্লাস বোধহয়, আমার আগে তো কখনো করোনি বোধহয়। হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাস ছিল না, ভালো লাগলো। এখন কোনো কোয়ারি নেই, পরে আমি কিছু থাকলে জিজ্ঞেস করে নেব। বেশ। আর মৌপ্রিয়া, মৌপ্রিয়া কি আছো না আসোনি এখনো? মৌপ্রিয়া ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড আছে, সারাদিন বোধহয় পরীক্ষা টরীক্ষা ছিল, পরীক্ষা নিয়েছে। আর আর কে থাকলে? আর তো কেউ দেখছি না। সাফিরা কিছু বলবে আর?
স্যার। ওকে, তাহলে প্রথম টাস্ক তোমাদের থাকলো সিলেবাসটা সবাই ফরওয়ার্ড করো গ্রুপে, নিজের নিজের যার 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 সিলেবাস ফরওয়ার্ড করো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের এই লিস্টটা বানাও, রাতের মধ্যে লিস্টটা বানাও, রাত বা সারাদিনের লিস্টটা বানাও, ভীষণ কাজের হবে তোমাদের জন্য, ঠিক আছে? কাল টপকা প্রশ্নগুলো যেগুলো মাঝে মাঝে করে ইন্টারভিউ বোর্ডে কেউ, এগুলোর উত্তরটা দিতে পারলেই তোমরা কিন্তু বাজিমাত করে দেবে। তো কাজে এটা দরকার, সবার আগে এটা দরকার কি পড়তে হবে, এবং এটাও তুমি বুঝে যাবে যে কি পড়তে হবে, আমাদের কতটা পড়তে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটাও তোমাদের তৈরি হয়ে যাবে। তো কাজে লিস্টটা তৈরি করো, প্রত্যেকে দায়িত্ব নাও, লিস্ট তৈরি করো, আমি আমার মতো করে করবো, তোমরা তোমার মতো করে করো, তারপরে এখানে অ্যাডিশন বা রিমুভাল যা কিছু করতে হবে আমরা করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ এতটুকুই থাক। কেউ বোধহয় বাদ থাকলে না আর জিজ্ঞেস করার মতো, আজ এতটুকুই থাক। বেশ কিছুজন বেরিয়েও গেছে, হয়তো তাদের অনেকটা লেট হচ্ছে বা অন্য অনেক কাজ পড়ে গেছে বা নেটের সমস্যা হতে পারে। 1-2 জন জয়েন করেনি এখনো, আরো কিছুজন জয়েন করবে। সেটের রেজাল্টটা বেরোলেই 7-8 জন তো জয়েন করবেই। তো দেখা যাক, আমরা আরো মানে এই সংখ্যাটিকে মোটামুটি 20-র মধ্যে রাখতে পারলে, 20 জন 20 রকমের যদি ইনপুট দেয় একটা টপিকের উপরে, ডিফারেন্ট কিছু যেগুলো হয়তো আমি হয়তো ছেড়ে দিচ্ছি, হতেই পারে যে আমি তো সব জানি না বা মাথায় আসছে না ওই মুহূর্তে, হতেই পারে এটা। তো এতে করে আমাদের জন্য কিন্তু যেটাকে বলে গ্রুপ ডিসকাশন ওরিয়েন্টেড পড়াশোনা, তো গ্রুপ ডিসকাশন ওরিয়েন্টেড পড়াশোনাটা কিন্তু হবে, এবং এটা আমার মনে হয় খুব কাজের হবে, ঠিক আছে? সো অবশ্যই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আমাদের ক্লাসে থাকবে, তোমরাও সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করো, নিজের পার্টিসিপেশন দিও বিভিন্ন ইনপুট দিয়ে, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। নইলে একাই আমার পক্ষে হয়তো এটা সবগুলো, মানে আমি তো দিচ্ছি আমার মতো করে, কিন্তু এই হয়তো কোনো একটা কর্নার হয়তো সেখানে বাকি রয়ে যাবে, সেটা যেন না হয়, সেটা ইনশিওর করার দায়িত্বটা তোমাদের। করো, বাকি লেগে থাকো। আমার আগেও বলে দিয়েছি, ক্লাসগুলো আমার জেনারেলি হচ্ছে সপ্তাহে 4টে হবে, কিন্তু আমি ফাঁকা থাকলে সপ্তাহে 7 দিনই নেব, এবং আমার চেষ্টা সেটাই থাকবে যে আমি ফাঁকা আছি মানে ক্লাসই নেব। বাট আমার অফ তাহলে কখন থাকবে? অফ থাকবে যেমন সাডেন আমি বাড়ি চলে গেলাম, ধরো বাড়ি গেলাম, বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে গেলাম, বা কোথাও আমার কোনো আর্জেন্ট কাজ পড়ে গেল, বা টেকনিক্যাল কোনো ইস্যু হলো, হতেই পারে। তো সেখানে এই ছুটিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যদি আমি ফাঁকা আছি তো রোজই ক্লাস হবে, তোমরা সেইভাবেই নিজেকে ফাঁকা রেখো, কারণ পড়াশোনাটা রোজই করতে হবে, ঠিক আছে? অন্য কোনো কিছুর সাথে এটাকে আর গুলিয়ে দিও না, আদারওয়াইজ তোমাদের জন্য কিন্তু একটু নইলে ডিফিকাল্ট হবে। সিলেবাসটা টাইমে শেষ করতে হবে, রিভাইজ করতে হবে, নিজেকে যাচাই করতে হবে যে আমি যেগুলো পড়লাম সেগুলো আনসার করতে পারছি কিনা। তো এবং ইনফরমেশন গুলো মনে রাখার একটা বিষয় থাকে, বিশেষ করে বেসিক ইনফরমেশন গুলো, তো সেগুলো কালেক্ট করা থেকে শুরু করে মনে রাখা থেকে শুরু করে অনেক একটা বড় লম্বা প্রসেস। তো কাজে আমরা এটা টাইম টেকিং হবে এবং এফোর্টস দিতে হবে। চেষ্টা করো এই কারণে যে ক্লাস হচ্ছে, ক্লাসে উপস্থিত থাকার অ্যাটলিস্ট, তাহলেই দেখবো অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আজ এতটুকুই থাক, 2 ঘন্টা প্রায় হতে চললো, দেখা হবে আবার আগামীকাল। চলো, গুড নাইট।